দেখেন, তাহলে আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স, মডাল অ্যাজ ওয়েল অ্যাজ সেমি মডাল অক্সিলারি ভার্ব। দ্যাট মানে এই বিষয়গুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর স্পোকেন ইংলিশ। আবারও বলছি, দিস আর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর স্পোকেন ইংলিশ। টেন্স কনসেপ্ট বোঝার চেষ্টা করেন। কোনো কাজ সংঘটিত হওয়ার সময়কেই টেন্স বলে। টেন্স প্রধানত তিন প্রকার, এগুলো আমরা সবাই জানি, তাই না? আমরা যারা ইংলিশ শিখতে চাই, শেখার চেষ্টা করি, জাস্ট এখান থেকেই শেখা শুরু করি, আমরা প্রত্যেকেই মনে করি টেন্স একটি কম্পালসারি টপিক, এটা স্পোকেন ইংলিশ ডেভেলপ করার জন্য আমাদের শিখতে হবে। হ্যাঁ, ইংলিশে তিন প্রকার টেন্স আছে, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। প্রত্যেকটা টেন্সের আবার চারটা করে পার্ট বা ক্লাসিফিকেশন আছে, আপনারা জানেন। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্সের স্ট্রাকচার কয়টা? তিনে চারে 12টা। কিন্তু দেখেন, ইংলিশে প্র্যাকটিক্যালি স্পিকিং করতে গেলে এই 12টা টেন্সেরই ব্যবহার করার দরকার হয় না। আমাদের বুঝতে হয় কোনগুলো মোস্ট অ্যাক্টিভ স্ট্রাকচার, ঠিক কোন স্ট্রাকচার গুলো দিয়ে আমরা আমাদের ডে টু ডে লাইফের কনভারসেশন চালিয়ে যেতে পারি। এগুলো বেশি করে প্র্যাকটিস করতে হয়। যেমন সর্বোচ্চ 6 থেকে 7টি টেন্সের ব্যবহার বেশি হয়ে থাকে। কিছু টেন্স আছে যেগুলো খুবই ইনঅ্যাক্টিভ, যেগুলোর ব্যবহার তেমন হয় না, বিশেষ করে স্পিকিং এ। তো এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে, নিতে হবে, তাহলেই আমরা প্র্যাকটিক্যালি ইংলিশে কথা বলতে পারবো। আজকের এই ক্লাস থেকে আমি আপনাদের দেখাবো সার্টেইন টপিকের উপর কিভাবে আপনারা প্রেজেন্টেশন দিতে পারেন, কিভাবে যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে পারেন, কিভাবে আপনারা, আমি একটা কথা ফার্স্ট ক্লাস থেকে বলে আসছি, যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে চান, ভার্ব রিলেটেড ভোকাবুলারি পড়বেন, ভার্বের উপর ফোকাস করবেন। যারা মনে করেন আমার ভোকাবুলারি সম্পর্কে প্রপার কনসেপ্ট বা সঠিক ধারণা নেই, যে যত বেশি ভার্ব শিখতে পারবেন, ভার্ব রিলেটেড ওয়ার্ড জানবেন, সে তত দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। ইভেন আমি এখানে আপনাদের 200টি ভার্ব দিয়েছিলাম, অ্যাটলিস্ট এই 200টি ভার্বও যদি কারো ভালোভাবে জানা থাকে, এগুলো দুই ভাবে হয়। একটা হচ্ছে রেগুলার বা উইক ভার্ব, আরেকটি হচ্ছে ইরেগুলার বা স্ট্রং ভার্ব। যে ভার্বের এই দুইটা বা তিনটা ফর্ম সেম থাকে তাকে রেগুলার বা উইক ভার্ব বলে, আর যে ভার্বগুলো দুইটা বা তিনটা ফর্ম ডিফারেন্ট থাকে তাকে ইরেগুলার বা স্ট্রং ভার্ব বলে। সো এই যে ভার্বগুলো আপনারা দেখছেন, এই ভার্ব রিলেটেড ওয়ার্ড আপনি যত বেশি জানবেন, তত দ্রুত ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে পারবেন। ইভেন ভার্বের ফর্ম জানতে হবে, কনজুগেশন অফ ভার্ব কেন জানতে হবে, ফার্স্ট ক্লাসে বলেছিলাম, আজকেও বলছি। তো এই ভার্বগুলোকে গতানুগতিক ধারায় মুখস্থ না করে স্টোরি রাইটিং এর মাধ্যমে এটা ডেভেলপ করা যায়। প্র্যাকটিক্যাল ওয়েতে এই ভার্ব রিলেটেড ওয়ার্ড গুলো উইদিন 10 ডেজ, আই মিন 10 দিনের ভিতর আপনি ডেভেলপ করতে পারবেন। তো কিভাবে করতে হবে আমি প্রত্যেকটা বিষয় দেখাবো। আগে এক এক করে আমরা আলোচনাটা শেষ করি। দেখেন, বলছে সিম্পল বা ইনডিফিনিট টেন্স। এখানে কি বলছে একটু বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করেন। বলছে আমরা সারা দিনের 90 থেকে 95% কথাবার্তা শুধুমাত্র সিম্পল পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার ব্যবহার করে বলতে পারি। ক্যান ইউ ইমাজিন দ্যাট? মনে করেন টোটাল টেন্সের স্ট্রাকচার হচ্ছে 12টা, আপনি 9টা স্ট্রাকচারকে এক পাশে রাখেন, আর তিনটা ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট অ্যান্ড ফিউচার ইনডিফিনিট, এই তিনটা ইনডিফিনিট টেন্সকে আপনি এক পাশে রাখেন, এরা সমান কাজ করে। তাহলে এদের ব্যবহার কতটা বেশি, কতটা গুরুত্বপূর্ণ। এখন টেন্স তো আমরা শিখবো, আপনারা টেন্স শেখেন, শিখে আসছেন বিভিন্ন জায়গা থেকে। আমরা টেন্স কেন শিখবো? আমি এটা ফার্স্ট ক্লাসে বলছিলাম, যে কোনো বিষয় পড়ার আগে, যে কোনো বিষয়ের উপর কনসেপ্ট বা ধারণা নেওয়ার আগে আমাকে জানতে হবে এইটা, যে এই বিষয়টা আমার কেন প্রয়োজন, কোন জায়গায় কাজে লাগে। টেন্স আমি বুঝতেছি, টেন্স মানে টাইম, টাইম মানে সময়, এটা আমরা শিখি। 12 প্রকার টেন্স আছে ইংলিশে, 3 প্রকার টেন্স, চারটা করে পার্ট, টোটাল 12টা স্ট্রাকচার আছে। তো কেন আমরা এগুলো শিখবো, এইটা আমি কি বলছিলাম। আমি যদি একটু ব্যাকগ্রাউন্ডে যাই, আপনারা একটু বোঝার চেষ্টা করেন, জাস্ট 1 মিনিটের মধ্যে। আমি আপনাদের একদম ফার্স্ট ক্লাসে একটা পার্টিকুলার স্ট্রাকচার নিয়ে কথা বলছিলাম, যে ইংলিশে যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে এই স্ট্রাকচারটি মেনটেন করতে হয় মেইনলি। কি সেটা? ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স, প্রত্যেকে একটু বোঝার চেষ্টা করেন। ফার্স্ট অফ অল উই নিড আ সাবজেক্ট, আমাদের একটা সাবজেক্টের প্রয়োজন। ইন দ্য প্লেস অফ সাবজেক্ট উই হ্যাভ টু ইউজ নাউন অর প্রোনাউন। সাবজেক্টের জায়গায় নাউন অথবা প্রোনাউনের ব্যবহার করতে হয়। সাবজেক্টের পরেই যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে ভার্বের প্রয়োজন হয়। দেন এক্সটেনশন। আমরা অনেকেই মনে করি একটি সেন্টেন্স বা বাক্য তৈরির স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বাট অবজেক্ট না, এক্সটেনশন। এই জায়গাটাতে অবজেক্ট বসতে পারে, অথবা কমপ্লিমেন্ট বসতে পারে, কমপ্লিমেন্ট, অথবা অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার হতে পারে, অ্যাডভার্বিয়ালস। সো এই যে স্ট্রাকচারটা লিখলাম, প্রায় 90% ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে মেইনলি এই স্ট্রাকচারটি আমাদের মেনটেন করতে হয়। এখন সাবজেক্ট কি? একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে। একটা বাক্যের সাবজেক্ট কে হতে পারে? আমি,
অথবা আমরা, অথবা তুমি, অথবা সে, অথবা তারা, এইভাবে একটা সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট হয়ে থাকে। আই, উই, ইউ, হি, শি, দে, রহিম, করিম, এই সাবজেক্ট গুলো কিন্তু এরকম একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে। সাবজেক্টের পরেই যে কোনো বাক্য তৈরি করতে গেলে ভার্বের ব্যবহার করতে হয়। এটা আমি আপনাদেরকে ফার্স্ট ক্লাসে বলছিলাম। বাংলা আর ইংলিশ সেন্টেন্সের স্ট্রাকচারের পার্থক্য এখানেই। বাংলায় ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে থাকে। বাংলায় ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে থাকে। আই রিপিট ইট। এইটার ভুলের কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। আমাদের মাদার টাং বাংলা, আমরা যখনই ইংলিশে কিছু লিখতে যাই বা বলতে যাই, বাংলা ভেবে বলি। এইটা বলতে গেলে ওই যে বাংলায় ভার্ব লাস্টে থাকে, আমরা ওই রকম করে ফেলি ইংলিশে সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে। এই জন্য ইংলিশে আমরা কথা বলতে পারি না, মুখে কথা আটকে যায়। Verb is a word that denotes being, having, or doing something. Verb is the heartbeat of English sentence. I mean, without verb, you cannot be able to make any kinds of English sentences. Verb ছাড়া আপনি ইংলিশে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারবেন না। ভার্ব কি? যেমন ইট, ইট মানে খাওয়া, এটা একটা ভার্ব। মনে করেন প্লে, প্লে মানে খেলা, এটা একটা ভার্ব। মনে করেন ডু, ডু মানে করা, এটা একটা ভার্ব। মনে করেন ড্রাইভ, ড্রাইভ মানে কি? চালানো, এটা একটা ভার্ব। মনে করেন ড্র, ড্র মানে কি? আঁকা, এটা একটা ভার্ব। মনে করেন গো, গো মানে কি? যাওয়া, এটা একটা ভার্ব। মনে করেন স্পিক, স্পিক মানে কি? বলা, এটা একটা ভার্ব। আপনি যদি এইভাবে সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি লিখতে পারেন, বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। বিশ্বাস করেন, আমি খাই, আপনি কি খান? আপনি ভাত খান, ডাল খান, রুটি খান, যা খান আপনি বসান, এটা সিচুয়েশন অনুযায়ী হয়ে যায়। আই ইট রাইস, আমি ভাত খাই, দ্যাট ইজ দ্য কমপ্লিট সেন্টেন্স। উই প্লে, আমরা খেলি, কি খেলি? উই প্লে ফুটবল, দ্যাট ইজ দ্য কমপ্লিট সেন্টেন্স। ইউ ডু, তুমি করো, কি করো? ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজ করো, দ্যাট ইজ দ্য কমপ্লিট সেন্টেন্স। হি ড্রাইভ, সে চালায়, মানুষ চালায় কি? হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। শি ড্রস, সে আঁকে, মানুষ আঁকে কি? সে ড্রস আ পিকচার, সে একটা ছবি আঁকে, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। সো এইভাবে প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু আমরা তৈরি করতে পারি। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আপনি এগুলো বাংলা করেন, দেখবেন এই ড্র শব্দটার অর্থ লাস্টে যাচ্ছে, যে সে ছবি আঁকে। আঁকে কথাটা লাস্টে বলছি, বাট যখন আমি ইংলিশে বলছি, আমি বলছি শি ড্রস আ পিকচার, অর্থাৎ ভার্বটা সাবজেক্টের পরে বলছি। দে গো, তারা যায়, দে গো টু স্কুল, তারা স্কুলে যায়, দ্যাট ইজ দ্য কমপ্লিট সেন্টেন্স। রহিম স্পিক্স, রহিম বলে, রহিম স্পিক্স ইংলিশ, রহিম ইংরেজি বলে, এটাও একটা কমপ্লিট সেন্টেন্স। সো এইভাবে প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা বাক্য তৈরি হয়ে থাকে। এরপর এই অবজেক্ট কি, কমপ্লিমেন্ট কি, অ্যাডভার্বিয়ালস কি, এটা ফার্স্ট ক্লাসেও বলেছি, সেকেন্ড ক্লাসেও বলেছি, আমি আজকে আর বলবো না, তাহলে সময় চলে যাবে। আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের, এই অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার করে লং সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় সেটাও গত ক্লাসে আমি দেখিয়েছি, আপনারা দেখে নেবেন। এরপর দেখেন, এই যে বাক্যগুলো আমি লিখলাম, এই বাক্যগুলো আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে কোন টেন্সে লেখা আছে, আমাকে বলতে পারবেন? যারা টেন্স জানেন বা বোঝেন, আপনি কি বলবেন? যে এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? সাবজেক্টের পরে যে ভার্ব গুলো আছে, এগুলো প্রেজেন্ট ফর্মের ভার্ব। তাহলে এই বাক্যগুলোর বাংলা অর্থ কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডেফিনেশন কি? একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, রেগুলার ওয়েতে করে, প্রতিদিন করে, হ্যাবিচুয়াল কোনো ফ্যাক্ট, এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। সো আই ট্রাইস, আমি ভাত খাই, উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজ করো, হি ড্রাইভস আ কার, সে গাড়ি চালায়। একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, রেগুলার ওয়েতে করে, প্রতিদিন হয়, নিত্য নৈমিত্তিক কোনো কাজ হয়ে থাকে, এগুলোকে কোন টেন্স বলা হচ্ছে? প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল হচ্ছে, রেগুলার ওয়েতে হচ্ছে, কিন্তু এইভাবে কখনো আপনি স্পিকিং করতে পারবেন না। কি বললাম বলেন তো? এই একটা টেন্সের উপর নির্ভর করে আপনি স্পিকিং করতে পারবেন না। আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? আমরা যখন কথা বলি, তখন এরকম একটা টেন্সের ব্যবহার করি না। বিভিন্ন টাইমে একটা কথাকে মডিফাই করতে হয়, বিভিন্ন টাইমে একটা কথাকে পরিবর্তন করতে হয়। এই যে বিভিন্ন টাইমে একটা কথাকে পরিবর্তন করতে হয়, সেই পরিবর্তন অনুযায়ী আমরা ভার্বের ফর্ম ব্যবহার করতে পারি না। অর্থাৎ মনে করেন, আমি এটা 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 আমি দেখিয়েছিলাম, আমি আজকে আরেকবার বলে দিচ্ছি। মনে করেন ইট, ইট মানে কি? ইট মানে আমরা জানি খাওয়া, এটা একটা ভার্ব। এখন আমি যদি এই ভার্বটা দিয়ে একটা কনভারসেশন করি, আমি আপনাদের বলছিলাম এ এবং বি, মনে করেন দুইজন বন্ধু, আপনাদের মনে থাকার কথা, ফার্স্ট ক্লাসে বলছিলাম। সো এ বি কে বলছে, মনে করেন দুইজনের ভিতরে একটা স্যাম্পল কনভারসেশন আমি লিখছি। এ বি কে বলছে, তুমি কি রাতে ভাত খেয়েছো? ইংরেজি কি জানেন? হ্যাভ ইউ, হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট? এটা বললো এ বি কে, যে তুমি কি রাতে ভাত খেয়েছো? হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট, হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট? এবার বি বলছে যে আমি খাইনি, আই হ্যাভেন্ট, অর্থাৎ আই হ্যাভ নট ইটেন
রাইস, আমি ভাত খাইনি। তুমি কি এখন ভাত খাইতেছো? বি উল্টে আবার এ কে বলছে, মনে করেন এ বাইরে গেছে, বাইরে থেকে বাসায় আসছে সন্ধ্যাবেলায়, এসে বি কে জিজ্ঞাসা করছে তুমি রাতে খেয়েছো কিনা, বি বলছে আমি খাইনি। তুমি কি এখন খাইতেছো? মানে এ যখন আসছে, বি বলছে তুমি কি এখন খাচ্ছো, এখন খেতে যাচ্ছো, এখন খেতে চাইতেছো, জাস্ট এরকম একটা কথা। বি এইভাবে বলছে, আর ইউ ইটিং রাইস নাও, আর ইউ ইটিং রাইস নাও, এটা কে বললো? বি বললো। কাকে? এ কে। এবার এ বলছে আমি সকালে খেয়েছিলাম, এখন আর খাবো না। আই এট রাইস ইন দ্য মর্নিং, এইট, ইট থেকে এইট, ইন দ্য মর্নিং, আই উইল নট ইট নাও। এই যে দুইজনের ভিতরে একটা কনভারসেশন আমি তৈরি করলাম, এই কনভারসেশনের প্রত্যেকটা বাক্যে আমি একটা কমন ভার্ব ব্যবহার করছি, সেটা হচ্ছে ইট মানে খাওয়া। কিন্তু এই যে ইট মানে খাওয়া, ইট শব্দটা ই এ টি, এই ফর্ম আমি কোথাও রাখিনি। দেখেন, কোথাও লিখছি ই এ টি ই এন, ইটেন, কোথাও লিখছি ই এ টি আই এন জি, ইটিং, কোথাও লিখছি এ টি ই এইট, আর কোথাও লিখছি উইল ইট বা উইল নট ইট, যেটাই আপনি বলেন না কেন। জাস্ট ইট কি কোথাও আছে দেখেন তো আপনারা, ইট কোথাও আছে? নেই। এই যে ইটেন, ইটিং, উইল নট ইট বা এইট বা হ্যাভেন্ট ইটেন, এটা এটা কেন লিখলাম? এটার কারণ কি, এটার রিজনটা কি? যখন দুইজনের ভিতর কনভারসেশনটা হয়েছে, তারা একটা ভার্বকে নিয়েই কথা বলছে, একটা পার্টিকুলার কাজ নিয়েই কথা বলছে, বাট সেই কাজটাকে ডিফারেন্ট টাইমে তারা বলছে। সেই কাজটাকে ডিফারেন্ট টাইমে বলছে, যে তুমি কি খেয়েছো? আমি খাইনি। তুমি কি খাইতেছো? আমি খেয়েছিলাম, আমি খাবো না। এই যে খাওয়া কথাটাকে যে বিভিন্ন টাইমে আমি নিলাম, এই টাইম অনুযায়ী আমার এক এক ধরনের ভার্বের ব্যবহার করতে হয়। এটাকে ভার্বের রূপ বা কনজুগেশন অফ ভার্ব বলে। এইটা আমরা মোস্ট অফ দ্য স্টুডেন্ট জানি না। আমরা শুধু টেন্সের স্ট্রাকচার শিখি। পাস্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। ওই যে ভার্বের পাস্ট ফর্মটা কি, আপনি যদি এটা না জানেন, তাহলে আপনি পাস্ট টেন্স দিয়ে কোনো সেন্টেন্স করতে পারবেন? আই এট রাইস মানে আমি ভাত খেয়েছিলাম, এই ইটের পাস্ট ফর্ম যে এইট, এটা এখানকার 90% স্টুডেন্ট জানে না। তারা কি বলবে? আই ওয়াজ ইট রাইস, আই ইটেন রাইস, আই ডিড ইট রাইস। অথচ ইট থেকে যে এইরকম একটা ফর্ম আছে, এটা 90% স্টুডেন্ট জানে না। না জানার কারণে ইংলিশে কথা বলতে পারে না। এবার আপনি ভেবে দেখেন, যারা স্পোকেন ইংলিশে দুর্বল, যারা ইংলিশে কথা বলতে চান বাট বলতে পারেন না, কেন পারেন না? এর প্রধান কারণ হচ্ছে আমরা টেন্স শিখি, বিভিন্ন স্ট্রাকচার শিখি, বাট অ্যাকচুয়াল জায়গাটা আমরা বুঝি না। আমরা কথা বলতে না পারার প্রধান কারণ কি? মুখে শব্দ আসে না, কথা আসে না। সেই কথা মানে কি? আমার ওয়ার্ড, ওয়ার্ড মানে কি? ভার্ব রিলেটেড ওয়ার্ড। যার যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট থাকে, ভার্ব সম্পর্কে ধারণা থাকে, সে তত দ্রুত ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে পারে। টেন্স শিখি। টেন্স মূলত কি? টেন্সের 12টা স্ট্রাকচার আছে। এই 12টা স্ট্রাকচার হচ্ছে মূলত 12টা জায়গায় ভার্বের ফর্মের চেঞ্জ। 12 ভাবে, 12 ভাবে ভার্বের পরিবর্তন হয়। সেটা শুধু মেইন ভার্বেরও পরিবর্তন হতে পারে, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব মিক্সড করেও পরিবর্তন হতে পারে। যখন আপনি ইংলিশে কথা বলবেন, যখন আপনি স্পিকিং করবেন, কারোর সাথে কমিউনিকেশন করবেন, যখন আপনি কনভারসেশন করবেন, একটা স্টেবল পজিশনে কথাকে রেখে, স্টেবল টাইমে কথাকে রেখে আপনি এগোতে পারবেন না। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর সেন্স, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর থট, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর টাইম। How can you change it? You can change it by changing the forms of verb according to correct structure of tense. আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? আমরা বিভিন্ন টাইমে কথা বলি। যখন আপনি ডিফারেন্ট টাইমে কথা বলছেন, যে টাইমে আপনি কথা বলছেন, যে টাইমে একটা কথা বলতে চাচ্ছেন, সেই টাইম অনুযায়ী ইনস্ট্যান্টলি যে ভার্বের ফর্মটাকে ব্যবহার করতে হবে, সেইটা আপনি করতে পারেন না। এই ছাড়া আর কোথাও কোনো প্রবলেম না। স্পোকেন ইংলিশ হচ্ছে জাস্ট এইটাই, জাস্ট এইটার উপর পিন পয়েন্ট করে আপনি এগোতে থাকেন, শিখতে থাকেন, যে আমি যে টাইমে কথা বলছি সেই টাইম অনুযায়ী অ্যাকিউরেটলি ভার্বের ফর্মটাকে আমি ইউজ করতে পারবো, ব্যবহার করতে পারবো, ইনস্ট্যান্টলি আমার কথার ভিতরে আমি নিয়ে আসতে পারবো সেই ফর্মটাকে। তাহলে আপনি ইংলিশ এক্সপার্ট। আর এটা যদি না পারেন, তাহলে আপনি ইংলিশ পারবেন না কোনোদিনও। কেউ কি আমার কথাটা বুঝতে পারছেন? আমি কি বললাম? স্পোকেন ইংলিশের এই রুল বলেন, ওই রুল বলেন, এত স্ট্রাকচার, অত স্ট্রাকচার, নাথিং, কিছুই না। সবই এই যায়, সবকিছুর মূলে এইটা। বুঝতে পারছেন? আমি যে টাইমে কথাটা ভাবতেছি, যে টাইমে কথাটা বলতে চাচ্ছি, সেই টাইম অনুযায়ী আমাকে ভার্বের একটা রূপ, একটা ফর্ম ইউজ করতে হয়। আমরা সেইটা ইনস্ট্যান্টলি পারি না করতে, এই জন্যই কথা বলতে পারি না। আমি কি ক্লিয়ার করতে পারলাম বিষয়টা? কেউ কি বুঝতে জি স্যার। পারছেন? হ্যাঁ।
ওকে, যদি এইভাবে আপনারা পয়েন্ট ধরে এগোতে পারেন, আমি একটা জিনিস শিখতে চাচ্ছি, শিখতেছি, টেন্স তো আপনারা বিভিন্ন জায়গা থেকে শিখবেন এরকম ভাবে, চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, বৈজ্ঞানিক সত্য বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট, এগুলো শিখে লাভ হবে না। আগে আমাকে জানতে হবে আমি কেন পারছি না, আমার প্রবলেমটা কোথায়, কিসের জন্য আমি আটকে যাচ্ছি। আমি ইংলিশে কথা বলতে চাই কিন্তু পারতেছি না কেন, ওয়াই, রিজনটাকে বের করেন। তো রিজনটা হচ্ছে এই, যে আমি যে টাইমে কথা বলতে চাচ্ছি সেই টাইম অনুযায়ী আমাকে একটা ভার্ব ইউজ করতে হয়, সেই ভার্বের যে অ্যাকচুয়াল যে রূপ, যে ফর্ম, সেটা আমরা ব্যবহার করতে পারি না। তো যদি টেন্স আপনার জানা থাকে, টেন্সের 12টা স্ট্রাকচার থাকে টোটাল, আপনি একটা কথাকে, একটা পার্টিকুলার ভার্বকে, এই যে মনে করেন ড্রাইভ মানে চালানো, এটা আমি আগের দিনও দেখাইছি, এই কথাটাকে 12 ভাবে পরিবর্তন করতে পারবেন। এটা হচ্ছে জাস্ট মেইন ভার্বেরই যে পরিবর্তন হবে এরকম না, অক্সিলারি এবং মেইন ভার্ব মিক্সড হয়ে পরিবর্তন হয়। মনে করেন হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি যদি বলি সে একটা গাড়ি চালিয়েছিল, তখন আমাকে বলতে হচ্ছে হি ড্রোভ এ কার, এটা হয়ে যাচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সাবজেক্ট হি, অবজেক্ট এ কার, পরিবর্তনটা কোথায় হলো, ভার্বে। আপনি যদি এই জিনিসটা না জানেন, ড্রাইভের পাস্ট ফর্ম ড্রোভ, আপনি টেন্স শিখলেন যে আহ, বাংলা ক্রিয়াপদের শেষে ল বা লাম থাকলে তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। ওই ভার্বের ফর্মটা কি, ভার্বের পাস্ট ফর্ম জিনিসটা কি, এইটাই যদি আপনি না জানেন, আপনি এই কথাটা কিভাবে ট্রান্সলেট করবেন? আপনি বুঝলেন আমি বাংলায় বললাম যে সে গাড়ি চালিয়েছিল, এটা আপনি ইংলিশে বলেন তো। আপনি বলছেন যে সে মানে হি, তাহলে চালিয়েছিল ল বা লাম, তাহলে এটা পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স মেনটেন করে করতে হবে হি। এবার ওই ভার্ব কি, চালানো ইংরেজি কি, ওই যদি আপনি না জানেন, জানলেন যে চালানো ইংরেজি ড্রাইভ, তার পাস্ট ফর্ম যে ড্রোভ, এইটা যদি আপনি না জানেন, আপনি বসাবেন ড্রাইভেন, আপনি বসাবেন ড্রিভেন, আপনি বসাবেন ওয়াজ ড্রাইভ, আপনি বসাবেন ডিড ড্রাইভ, এরকম করে ফেলি আমরা। কিন্তু ওই যে V1 ড্রাইভ, এটার যে একটা প্রিন্সিপাল পাস্ট ফর্ম আছে ড্রোভ, এইটা মোস্ট অফ দ্য স্টুডেন্ট জানে না। না জানার কারণে পাস্ট টেন্স রিলেটেড সেন্টেন্স তারা তৈরি করতে পারে না। তাহলে পরিবর্তন কোথায়, ভার্বের ফর্মে। হি উইল ড্রাইভ আ কার, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, সে একটা গাড়ি চালাবে। পরিবর্তন কোথায়, ভার্বে, হি আর এ কার। এখানে কি কোনো পরিবর্তন হয়েছে? না। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাইতেছে বা চালাচ্ছে। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল। হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। হি হ্যাজ ড্রিভেন এ কার। তাহলে অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব যেটাই হোক না কেন, মূলত ভার্বের পরিবর্তন হচ্ছে, সাবজেক্ট হি, অবজেক্ট এ কার। ঠিক আছে? তাহলে এই জায়গাটা আমাকে বুঝতে হবে। এখন টেন্সের স্ট্রাকচার আছে সর্বোচ্চ 12টা, কথাটা বোঝার চেষ্টা করেন। এখানে আমি 7টা ফর্ম লিখছি না, এই হ্যাজের জায়গায় হ্যাড লিখলে পাস্ট পারফেক্ট হতো, উইল হ্যাভ লিখলে ফিউচার পারফেক্ট হতো, হ্যাজ বিন লিখলে আর ভার্বের সাথে আইএনজি বসালে পারফেক্ট কন্টিনিউয়াস হতো। মানে যাই হোক, এই যে 7টা লিখছি, এখানে টোটাল লেখা যায় কয়টা, টোটাল লেখা যায় হচ্ছে 12টা। এই ড্রাইভ মানে চালানো, চালানো কথাটাকে আমি যদি টেন্স জানি, তাহলে চালানো কথাটাকে 12 ভাবে, 12 দিকে, 12টা টাইমে আমি পরিবর্তন করতে পারবো বা মডিফাই করতে পারবো। আমার কথা বোঝার চেষ্টা করেন, আমার কথাগুলো নেওয়ার চেষ্টা করেন। এই 12টা টাইম, 12টা সেন্স আমার মনের ভাব প্রকাশের জন্য যথেষ্ট নয়। মনের সম্পূর্ণ ভাব বা হোল সেন্স প্রকাশ করার জন্য টেন্স যথেষ্ট নয়। টেন্স দিয়ে সব কথা বলা যায় না। তাহলে মনের সম্পূর্ণ ভাব বা হোল সেন্সটাকে আরো ব্রড করার জন্য, আরো ভালোভাবে এক্সপ্লোর করার জন্য আমরা কি করতে পারি, আমাদের মডাল এবং সেমি মডাল ভার্বের ব্যবহার শিখতে হয়। আমি যদি আপনাকে বলি তার গাড়িটা চালানো উচিত, কোন টেন্স দিয়ে বলবেন? সে সে গাড়ি চালাইতো, কোন টেন্স দিয়ে বলবেন? পাস্ট টেন্স মনে হচ্ছে না। হি ড্রোভ এ কার মানে সে গাড়ি চালিয়েছিল, চালাইতো কথাটা কিভাবে বলবেন? আমি এই কাজটি করতে অভ্যস্ত ছিলাম, আমার আজ ওদের বাড়িতে যাওয়ার কথা, কোন টেন্স দিয়ে বলবেন? আমি অবশ্যই সেখানে যাব, কোন টেন্স দিয়ে বলবেন? এই কথাগুলো টেন্স দিয়ে বলতে পারবেন না। এই জন্য মনের ভাবটাকে আরো ব্রডলি, আরো ডিটেলসে বলার জন্য টেন্স এর সঙ্গে আমাদের মডাল এবং সেমি মডাল ভার্বের বিস্তারিত ব্যবহার জানতে হয়। মডাল ভার্ব মূলত পসিবিলিটি, প্রবাবিলিটি, অ্যাবিলিটি, অনুমতি দেওয়া,
হ্যাঁ, আদেশ দেওয়া, নির্দেশ দেওয়া, এগুলো প্রকাশ করে থাকে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল মডাল সেমি মডাল দিয়ে 18টার মতো ভার্ব আছে। এগুলোকে হেল্পিং বা অক্সিলারি ভার্ব বলে, মডাল অক্সিলারি। মানে এদের পর একটা মেইন ভার্ব থাকে। can, could, may, might, shall, should, will, would, need to, dare to, have to, has to, had to, am to, is to, are to, was to, were to, am, is, are, was, were, supposed to, going to। এগুলো হচ্ছে সবই মডাল এবং সেমি মডাল ভার্ব। প্রত্যেকটা মডাল ভার্ব ভিন্ন ভিন্ন অর্থ দিয়ে থাকে। এই মডালের একটা সুবিধা হচ্ছে এদের পরে যে মেইন ভার্বটা বসে সেইটার ফর্মের কোনো পরিবর্তন হয় না। টেন্সের স্ট্রাকচার যেমন কোথাও ড্রাইভস বসাচ্ছি, কোথাও ড্রাইভ বসাচ্ছি, কোথাও ড্রোভ বসাচ্ছি, কোথাও ড্রাইভেন, কোথাও ড্রিভেন, কোথাও ড্রাইভিং, এরকম বসাচ্ছি। কিন্তু মডাল ভার্বের ক্ষেত্রে আপনার যে মডালই আপনি ইউজ করেন বা সেমি মডাল ইউজ করেন, মেইন ভার্বটা বেস ফর্মে থাকে, মেইন ভার্বটা রুট ফর্মে থাকে। মডালের অর্থ অনুসারে কথার বা কালের পরিবর্তন হয়। অর্থাৎ আমি যদি বলি হি ক্যান ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে। হি কুড ড্রাইভ আ কার, হি COULD কুড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারতো, সে গাড়ি চালাতে পারতো। দেন আমি যদি বলি যে হি শুড ড্রাইভ আ কার, হি শুড DRI ভি ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো উচিত। হি মাস্ট ড্রাইভ আ কার, সে অবশ্যই গাড়ি চালাবে। হি উড ড্রাইভ আ কার, হি উড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাইতো। হি নিডস টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো দরকার। হি ইজ টু ড্রাইভ আ কার, হ্যাঁ, ড্রাইভ DRI ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, হ্যাঁ, তার গাড়ি চালানোর কথা। এরপর হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে। হি হ্যাড টু ড্রাইভ আ কার, ড্রাইভার কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। সো এইভাবে এই যে 17টা সেন্টেন্স লিখলাম না, আমি তো সবগুলো লিখিনি, টোটাল 30টা সেন্টেন্স হয়। মানে এই যে ড্রাইভ মানে চালানো, এই চালানো কথা দিয়ে একটা পার্টিকুলার ভার্ব দিয়ে আপনি টোটাল 30টা সেন্টেন্স তৈরি করতে পারবেন। এই যে ড্রাইভ, ড্রাইভ মানে চালানো, এই চালানো কথাটা দিয়ে কি করতে পারবেন, টোটাল 30টা সেন্টেন্স তৈরি করতে পারবেন। মানে এই ড্রাইভ কথাটাকে 30 ভাবে, 30 দিকে, 30টা ওয়েতে, 30টা টাইমে নিতে পারবেন বা বলতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। আর এইটা যদি কেউ করতে পারে, আমি আপনাদেরকে আগের দিনও বলেছি, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। আপনি বাংলায় যাই ভাবেন না কেন, সেই কথাটাকে ইংলিশে আপনি বলতে পারবেন, ইনস্ট্যান্টলি ট্রান্সফর্ম করতে পারবেন। এর বাইরে আপনার কোনো কিছুই লাগবে না। জাস্ট এগুলোকে আরেকটু ড্রিল করতে হবে। ড্রিল মানে কি, নেগেটিভ ইন্ট্রোগেটিভ এগুলো করা শিখতে হয়, আর কিছু না। দেখেন ভাষাটা খুব সহজ, আমরা নিজেরাই এটাকে কঠিন করে ফেলি। তাহলে আই হোপ ইউ হ্যাভ গট ওভারঅল আইডিয়া অ্যাবাউট দ্যাট থিংস। আমি এবার যদি প্র্যাকটিক্যাল জায়গাগুলোর ভিতর যাই, আপনারা একটু এখান থেকে এবার বোঝার চেষ্টা করেন, একটু নেওয়ার চেষ্টা করেন। তাহলে টেন্স মূলত কি বললাম, ভার্বের ফর্মের চেঞ্জ। যেমন এখানে ইনডিফিনিট টেন্স গুলোর প্র্যাকটিস দেওয়া আছে। দেখেন কিভাবে এটার প্র্যাকটিসটা হচ্ছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। প্রথমে দেওয়া আছে স্টার্টার, অর্থাৎ শুরুর যে জায়গাটা, মানে সাবজেক্ট যেগুলো। এরপর দেওয়া আছে প্রেজেন্ট সিম্পল বা V1, ভার্বের প্রেজেন্ট ফর্ম গুলো এখানে দেওয়া আছে। পাস্ট সিম্পল বা V2, রাইট এর পাস্ট ফর্ম রোট, সিং এর পাস্ট ফর্ম স্যাং, ওয়াস এর পাস্ট ফর্ম ওয়াস্ট, নো এর পাস্ট ফর্ম নিউ, প্লে এর পাস্ট ফর্ম প্লেড, ড্রাইভ এর পাস্ট ফর্ম ড্রোভ। এইভাবে এটা দেওয়া আছে। ফিউচার ফর্ম বলে অ্যাকচুয়ালি কোনো ফর্ম হয় না। ফিউচারে কথা বলতে গেলে প্রেজেন্ট ফর্মের আগে শ্যাল বা উইল যুক্ত হয়। মূলত ফার্স্ট পার্সন সাবজেক্ট আই এবং উই থাকলে তারপরে শ্যাল হয়। ইউ, হি, শি, দে মানে সেকেন্ড বা থার্ড পার্সন সাবজেক্টের সঙ্গে শ্যাল ব্যবহার করা যায় না। বাট উইলকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যে কোনো পার্সনের সাথেই ব্যবহার করা যায়। এবং মডার্ন গ্রামারে উইলের ব্যবহারটাই বেশি দেওয়া, এজন্য শ্যালকে স্কিপ করে সব জায়গায় যদি উইলের ব্যবহার করেন তাহলে কোনো কনফিউশন থাকে না। আর এরপর এক্সটেনশন, সাবজেক্ট আর ভার্ব বসালে এটা অটোমেটিক্যালি চলে আসে। তো যখন আপনি প্র্যাকটিস করবেন, তখন যদি এইভাবে কম্পেয়ার করে প্র্যাকটিস করেন, তাহলে এই জায়গাগুলো, এই বিষয়গুলো আপনারা দ্রুত ডেভেলপ করতে পারবেন। আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। আই রোট আ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। আই উইল রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখবো।
অর্থাৎ একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, রেগুলার ওয়েতে হয়, প্রতিদিন হয়, সাবজেক্টের পর জাস্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট, অতীতে হয়ে গেছে পাস্ট ফর্ম, হবে ফিউচার ফর্ম। অর্থাৎ উই সিং আ সং, আমরা গান গাই, উই স্যাং আ সং, আমরা গান গেয়েছিলাম, উই উইল সিং আ সং, আমরা গান গাইবো। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখো, ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখেছিলে, ইউ উইল ওয়াচ টিভি, তুমি টিভি দেখবে। হি নোজ হিম, সে তাকে চেনে, হি নিউ হিম, সে তাকে চিনতো, হি উইল নো হিম, সে তাকে চিনবে। শি প্লেইস ফুটবল, সে ফুটবল খেলে, শি প্লেইড ফুটবল, সে ফুটবল খেলেছিল, শি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। দে ড্রাইভ আ কার, তারা একটা গাড়ি চালায়, দে ড্রোভ আ কার, তারা একটা গাড়ি চালিয়েছিল, দে উইল ড্রাইভ আ কার, তারা একটা গাড়ি চালাবে। রানা ড্রস আ পিকচার, রানা একটা ছবি আঁকে, রানা ড্রিউ আ পিকচার, রানা একটা ছবি এঁকেছিল, রানা উইল ড্র আ পিকচার, রানা একটা ছবি আঁকবে। তাহলে একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়, রেগুলার ওয়েতে হয়, প্রতিদিন হয়, এটা প্রেজেন্ট সিম্পল, অতীতে হয়ে গেছে পাস্ট সিম্পল। পাস্ট সিম্পল মানে মনে রাখবেন ওয়াজ বা ডিডের ব্যবহার না, মেইন ভার্বের পাস্ট ফর্ম, V2। যারা টেন্স নিয়ে সমস্যা ফেস করে মূলত এই পাস্ট টেন্সে বেশি সমস্যাটা হয়। ঠিক আছে, এটা বেশি ভালোভাবে জানতে হবে। আর এই পাশে যে ফর্মটা আছে এটা ফিউচার, এটা কিন্তু V3 না। বোঝার চেষ্টা করেন, এই যে ভার্বের যে 3 নম্বর যে ফর্ম, এই ফর্মটা মূলত পারফেক্ট টেন্স গুলোতে বসে, প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার পারফেক্ট টেন্স, অথবা প্যাসিভ ভয়েসের সমস্ত স্ট্রাকচারে বসে। এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল ফর্ম, আর এটাকে বলা হয় পাস্ট ফর্ম, আর এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। আর উইল প্লাস বিয়ন যেটা, ওইটাকে আমি বলছি ফিউচার। ঠিক আছে, এটা বোঝার চেষ্টা করেন। আর মানুষ ভুল করে বেশি এই V2-তে। কেন V2-তে ভুল করে জানেন? দেখেন, প্রেজেন্ট ফর্ম যেটা আছে এটা জাস্ট শব্দ অর্থ পড়তে পড়তে বা ভোকাবুলারি পড়তে পড়তে এটা মোটামুটি শেখা হয়ে যায়। আর এই যে V3 যেটা, এটার ব্যবহার অনেক বেশি। এই যে V3 যে ফর্মগুলো দেখছেন না, এই ফর্মগুলো পারফেক্ট টেন্স গুলোতে তো বসে। এছাড়া প্যাসিভ ভয়েসে যখন সেন্টেন্স তৈরি করা হয়, প্রত্যেকটা টেন্সেই V3 বসে প্যাসিভ ভয়েসে। আবার এই ফর্মগুলো অ্যাডজেক্টিভ হিসাবেও একা একা বসতে পারে বাক্যে, একা একা বসতে পারে অ্যাডজেক্টিভ হিসাবে। অর্থাৎ এই 3 নম্বর ফর্মের ব্যবহার অনেক বেশি। 1 নম্বর ফর্মগুলো শব্দ পড়ার সাথে সাথে হয়ে যায়, বাট এই যে 2 নম্বর যেটা, এই যে ইয়েলো কালার দিয়ে যেগুলো হাইলাইট করা, এটা শুধু পাস্ট ইনডিফিনিট টেন্সে বসে, অ্যাক্টিভের স্ট্রাকচারে, অন্য কোথাও না। বাট এই টেন্সের ব্যবহার আবার অনেক বেশি রেগুলার স্পিকিং বা কনভারসেশনে। কিন্তু এই যে ভার্বটা জাস্ট ওই একটা জায়গাতেই বসে, জাস্ট শুধু পাস্ট ইনডিফিনিট টেন্সে, অন্য কোথাও না। এই জন্য এটার প্র্যাকটিস অনেকের ভালোভাবে থাকে না, অনেকে ভালোভাবে ভার্বের পাস্ট ফর্ম গুলো জানে না। গ্রো মানে জন্মানো, এটা অনেকে জানে, এই গ্রোন এটাও অনেকে চেনে, বাট এর ভিতরে যে একটা ফর্ম আছে গ্রিউ, ইট এবং ইটেন, এই দুইটাও বেশিরভাগ মানুষ চেনে, বাট ওর ভিতরে যে একটা আছে এইট, এইটা মানুষ চেনে না। কিন্তু এটা বেশি করে পড়তে হবে। এই পাস্ট টেন্স করতে গেলে মানুষ ওয়াজ বা ডিডের ব্যবহার করে না, মেইন ভার্বের পাস্ট ফর্ম বসে। এই ভুলের কারণে প্রচুর ভুল হয়, প্রচুর ভুল স্টুডেন্টরা করে থাকে। কেউ কি আমার কথাটা বুঝতে পারছেন আমি কি বললাম এই জায়গাটাতে? বুঝতে পারছেন? হ্যাভ ইউ আন্ডারস্টুড হোয়াট আই হ্যাভ সেইড? হ্যাঁ, যে পাস্ট হ্যাঁ স্যার। ফর্মটা স্যার যেটা, বুঝতে পেরেছি স্যার। এই পাস্ট ফর্মটা আমাদের কাছে অনেক অপরিচিত থাকে। হ্যাঁ, আমরা প্র্যাকটিস করি না বেশি, এবং এই জন্য ওই জায়গাটাতে যখন পাস্ট টেন্স দিয়ে সেন্টেন্স তৈরি করতে হয়, পাস্ট টেন্স রিলেটেড সেন্টেন্সে আমরা ভুল করে থাকি। সো এই জায়গাটার উপর আপনাদের ফোকাস রাখতে হবে, এই ফর্মগুলো আপনাদেরকে জানতে হবে। আচ্ছা, এরপর দেখেন তাহলে এইভাবেই সেন্টেন্স গুলো তৈরি করা আছে। আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি, আই ওয়াচ টিভি, আমি টিভি দেখেছিলাম, আই উইল ওয়াচ টিভি, আমি টিভি দেখবো। আই ড্রাইভ আ কার, আমি একটা গাড়ি চালাই, আই ড্রোভ আ কার, আমি একটা গাড়ি চালিয়েছিলাম, আই উইল ড্রাইভ আ কার, আমি একটা গাড়ি চালাবো। এখন বাক্য শুধু এইভাবে তৈরি করলে হবে না, এই একটা বাক্যকে কিন্তু আবার ট্রান্সফর্ম করা যায়, যেটাকে বলা হয় সেন্টেন্স ড্রিল করা। আমি যদি আপনাকে এখন বলি সে কোথায় গাড়ি চালিয়েছিল, ইনস্ট্যান্টলি ইংলিশে বলেন তো। এটা তখনই পারবেন যখন আপনি ড্রিলটা প্র্যাকটিস করতে পারবেন, স্পোকেন ড্রিল যেটাকে বলা হয়। যেমন দেখেন, এখানে একটা মজার ব্যাপার আছে, আমাদের টেন্সের স্ট্রাকচার টোটাল কয়টা? 12টা না? একটা পার্টিকুলার সেন্টেন্সকে 12 ভাবে ট্রান্সফর্ম করা যেতে পারে মিনিমাম। বুঝতে পারছেন কি বললাম? টেন্স টোটাল 12টা আছে, বাট একটা বাক্যকে আবার 12টা বাক্যে পরিণত করা যেতে পারে ট্রান্সফরমেশনের মাধ্যমে, ড্রিলের মাধ্যমে। আর এইটা যদি কেউ শিখতে পারে এবং এইটার প্র্যাকটিস যদি কেউ 3-4 দিন করতে পারে একটা না, তার কনভারসেশন নিয়ে কোনো প্রবলেম বা জটিলতা সৃষ্টি হয় না বা থাকে না। দেখেন, হি ড্রাইভস আ কার,
সে একটা গাড়ি চালায়। এটা নেগেটিভ হচ্ছে হি ডাজেন্ট ড্রাইভ আ কার। এই ডাজ কেন আসলো এটা নিয়ে আমি পরে কথা বলছি, আগে যেটা লেখা আছে এটা দেখেন। নেগেটিভ করতে গেলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু ডাজ ডিড এর ব্যবহার হয়, প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্স। সো হি ডাজেন্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালায় না। সে কি গাড়ি চালায়? ডাজ হি ড্রাইভ আ কার? ডাজ হি ড্রাইভ আ কার? সে কি গাড়ি চালায় না? ডাজেন্ট হি ড্রাইভ আ কার? অর্থাৎ এটাকে বলে নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ওয়ার ডাজ হি ড্রাইভ আ কার? সে কোথায় গাড়ি চালায়? ওয়েন ডাজ হি ড্রাইভ আ কার? সে কখন গাড়ি চালায়? হাউ ডাজ হি ড্রাইভ আ কার? সে কিভাবে গাড়ি চালায়? ওয়াই ডাজ হি ড্রাইভ আ কার? সে কেন গাড়ি চালায়? ওয়ার ডাজেন্ট হি ড্রাইভ আ কার? সে কোথায় গাড়ি চালায় না? ওয়াই ডাজেন্ট হি ড্রাইভ আ কার? সে কেন গাড়ি চালায় না? ওয়েন ডাজেন্ট হি ড্রাইভ আ কার? সে কখন গাড়ি চালায় না? হাউ ডাজেন্ট হি ড্রাইভ আ কার? সে কিভাবে গাড়ি চালায় না? তাহলে 12টা সেন্টেন্স তৈরি হয়ে গেছে একটা ভার্ব দিয়ে। আর এই প্র্যাকটিসটা আপনারা করতে পারলে আপনাদের স্পোকেন ইংলিশ নিয়ে কোনো সমস্যা থাকে না। আমি পাস্ট টেন্স দিয়ে একটা করে দেখাই। মনে করেন হি ড্রোভ এ কার, এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। এটার বাংলা অর্থ কি? সে একটা গাড়ি চালিয়েছিল। বলেন তো কি লিখলাম? হি ড্রোভ এ কার। এর অর্থ কি বললাম? সে একটা গাড়ি চালিয়েছিল। সে একটা গাড়ি চালিয়েছিল। এটা যদি আমি নেগেটিভ করি আমাকে ডিডের ব্যবহার করতে হয়। হি ডিডেন্ট ড্রাইভ আ কার। কেন ডিডের ব্যবহার করতে হয় জানেন? আমার নিয়ম হচ্ছে যে কোনো সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে ওই সেন্টেন্স বা বাক্যের ভিতরে যে হেল্পিং বা অক্সিলারি ভার্ব থাকে তার সাথে নট বসালে বাক্য নেগেটিভ হয়। অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে ইন্টারোগেটিভ হয়। যেমন মনে করেন আমি যদি বলি ইজ ড্রাইভিং হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে বা চালাইতেছে। এটা নেগেটিভ হচ্ছে এরকম, হি ইজন্ট, অর্থাৎ ইজ নট, হি ইজন্ট ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাচ্ছে না। সে কি গাড়ি চালাচ্ছে? ইজ হি ড্রাইভিং আ কার? সে কি গাড়ি চালাচ্ছে না? তখন হয় এরকম ইজেন্ট হি ড্রাইভিং আ কার। আমাদের যে 12টা টেন্সের স্ট্রাকচার আছে না, এই 12টা স্ট্রাকচারের ভিতর 10টাতেই হেল্পিং বা অক্সিলারি ভার্ব থাকে মেইন সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। দুটো টেন্সে থাকে না, প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট। এই দুটো টেন্সে সাবজেক্টের পরে মেইন ভার্বের প্রেজেন্ট বা পাস্ট ফর্ম থাকে। এইখানে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে আপনি তো ড্রাইভ নট ড্রোভ নট বলতে পারবেন না, আপনার একটা অক্সিলারি ভার্ব লাগবে। এই অক্সিলারি ভার্ব হিসেবে ডু ডাজ ডিড এর ব্যবহার হয়। প্রেজেন্ট টেন্সে ডু বা ডাজ বসে, মানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ বসে, আদারওয়াইজ ডু। পাস্ট টেন্সে যে পার্সনই হোক না কেন ডিড বসবে। তাহলে দেখেন সে গাড়ি চালায়, হি ড্রোভ এ কার। সে গাড়ি সে গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ এ কার। সে গাড়ি চালায়নি, হি ডিডেন্ট ড্রাইভ আ কার। তাহলে সে কি গাড়ি চালিয়েছিল? ইংলিশ কি? ডিড হি ড্রাইভ আ কার? এইটা কি একটা প্রশ্ন না? সে কি গাড়ি চালায়নি? তখন কি হবে? ডিডেন্ট হি ড্রাইভ আ কার। এটাকে বলা হয় নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডিডেন্ট হি ড্রাইভ আ কার, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে দেখেন একটু বোঝার চেষ্টা করেন, কোশ্চেন বা প্রশ্ন মূলত দুই ভাবে হয়ে থাকে। মূলত দুই ভাবে হয়ে থাকে। একটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন, একটাকে বলা হয় ডাবল ইভেইস বা ইনফরমেটিভ কোশ্চেন। মনে রাখবেন অক্সিলারি বা হেল্পিং ভার্ব দিয়ে যে কোশ্চেনটা করা হয় সেটাকে ইয়েস নো কোশ্চেন বলে। মানে তার উত্তরটা ইয়েস বা নো দিয়ে কমপ্লিট করা যায়। ডিড হি ড্রাইভ আ কার? সে কি একটা গাড়ি চালিয়েছিল? ইউ ক্যান সে ইয়েস আর নো। ডিডন্ট হি ড্রাইভ আ কার? ইয়েস আর নো, হ্যাঁ চালিয়েছিল, না চালায়নি, এরকম। কিন্তু যদি তার আগে, অর্থাৎ যেভাবে আমি কোশ্চেনটা তৈরি করেছি ঠিক তার আগে যদি আপনি ডাবল ইউএইচ ওয়ার্ড ইউজ করেন তাহলে ডাবল ইউএইচ ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, যেটাকে ইনফরমেটিভ কোশ্চেন বলে। মানে সেখানে ইয়েস নো বললে কমপ্লিট হয় না, সেখানে আপনাকে ব্রডলি একটা ইনফরমেশন দিতে হয় বা দিতে হবে। অর্থাৎ আমি যদি বলি যে সে কোথায় গাড়ি চালিয়েছিল, এই দেখেন আমি আর 5 নম্বরে যাব না, আমি 3 আর 4 দিয়ে দেখাই। এই যে ওয়ার ডিড হি ড্রাইভ আ কার, জাস্ট যেভাবে আমার কোশ্চেনটা আছে, কোন কোশ্চেন? ইয়েস নো কোশ্চেন, তার আগে আমি ডাবল ইউএইচ ওয়ার্ড ইউজ করব। সে কখন গাড়ি চালিয়েছিল? ওয়েন ডিড হি ড্রাইভ আ কার। সে কিভাবে গাড়ি চালিয়েছিল? হাউ ডিড হি ড্রাইভ আ কার। সে কেন গাড়ি চালিয়েছিল? ওয়াই ডিড হি ড্রাইভ আ কার। ওয়াই ডিড হি ড্রাইভ আ কার। সে এইভাবে এটা হয়ে থাকে। সে কোথায় গাড়ি চালায়নি? ওয়াই ডিডেন্ট হি ড্রাইভ আ কার। সে কখন গাড়ি চালায়নি? ওয়েন ডিডেন্ট হি ড্রাইভ আ কার। সে কিভাবে গাড়ি চালায়নি? হাউ ডিডেন্ট হি ড্রাইভ আ কার। হাউ ডিডেন্ট হি ড্রাইভ আ কার। সে কেন গাড়ি চালায়নি? ওয়াই ডিডেন্ট হি ড্রাইভ আ কার। এইভাবে এই সেন্টেন্স গুলো তৈরি হয়ে থাকে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, আই এম রিকোয়েস্টিং টু ইউ অল। এটাকে বলা হয় ডাবল ইউএস কোশ্চেন বা ইনফরমেটিভ কোশ্চেন। আমি যদি বলি সে কোথায় চালিয়েছিল, আপনাকে বলতে হবে সে রাস্তায় চালিয়েছিল। সে কেন চালিয়েছিল, আপনাকে বলতে হবে সে টাকা উপার্জন করার জন্য চালিয়েছিল। সো এই হচ্ছে পার্থক্য, এই হচ্ছে বিষয়। সো এইভাবে কি করতে হয়? ল্যাঙ্গুয়েজ ড্রিল করতে হয়। ল্যাঙ্গুয়েজ ড্রিল মানে কি? সেন্টেন্সকে ট্রান্সফর্ম করতে হয়। করে প্র্যাকটিসটা যদি করা থাকে তাহলে দ্রুত
এই বিষয়গুলোকে ডেভেলপ করা যায়, দ্রুত এই বিষয়গুলোকে নেওয়া যায়। এই দেখেন আমার যে অথেন্টিক পিডিএফ ফাইলটা আছে, যেটা আমি আমার পেইড কোর্সের স্টুডেন্টসদেরকে পড়িয়ে থাকি এখান থেকে। দেখেন এইখানে লেখা আছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, স্পোকেন ইংলিশের জন্য সহজভাবে কি করে টেন্স শেখা যায়। দেখেন, ফোকাস করুন টপ 5 টেন্সের উপর: প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। এবার দেখেন এইখানে আবার হেল্পিং ভার্ব গুলোর বিষয় দেওয়া, যে সাধারণ বর্তমান বোঝালে ডু ডাজ, অতীত বোঝালে ডিড, ভবিষ্যৎ বোঝালে ফিউচার, এখন চলছে বোঝালে অ্যাম ইজ আর, মাত্র শেষ হয়েছে বোঝালে হ্যাভ হ্যাজ। এই কয়টি টেন্সের উপর যদি আপনি ফোকাস করতে পারেন এবং এক সেট করে যদি ভার্ব নেন, এই দেখেন সেট 1 ভার্ব হচ্ছে ড্রাইভ। লক্ষ্য করুন, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, ভার্বের ফর্ম জানতে হবে। আই ড্রাইভ আ কার, আই ড্রোভ এ কার, আই উইল ড্রাইভ আ কার, আই এম ড্রাইভিং আ কার, আই হ্যাভ ড্রিভেন এ কার। তাহলে এইগুলো হচ্ছে টেন্সের ড্রিল, বাট সেন্টেন্সের ড্রিল আপনাকে করতে হবে। মানে আই ড্রাইভ আ কার, আই ডোন্ট ড্রাইভ আ কার, ডু আই ড্রাইভ আ কার, ডোন্ট আই ড্রাইভ আ কার, ওয়ার ডু আই ড্রাইভ আ কার, ওয়ার ডোন্ট আই ড্রাইভ আ কার। এভাবে সেন্টেন্সের ড্রিল যদি আপনি করতে পারেন তাহলে কি হবে, তাহলে অনেক সুন্দরভাবে যে কোনো কথা বাংলায় ভাবলেই ইনস্ট্যান্টলি সেই কথাগুলো আপনি ইংলিশে বলতে পারবেন, ইনস্ট্যান্টলি সেই কথাগুলো আপনি ইংলিশে নিতে পারবেন। দেখছেন এই যে ফাংশনগুলো, এই যে প্রত্যেকটা ভার্বের সেট নিয়ে 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 এইভাবে সেন্টেন্স গুলো প্র্যাকটিস করা। শি ডাজেন্ট কাম হেয়ার, সেখানে আসে না। শি ডিডেন্ট কাম হেয়ার, সেখানে আসেনি। শি ওন্ট কাম হেয়ার, সেখানে আসবে না। শি ইজেন্ট কামিং হেয়ার, সেখানে আসছে না। শি হ্যাজেন্ট কাম হেয়ার, সেখানে আসেনি। তাহলে এই যে সেন্টেন্স গুলো, এইটা যদি আপনারা প্র্যাকটিস করতে পারেন, আপনি কেন পারবেন না? কোথায় আপনার সমস্যা হবে বলেন? কোশ্চেন দেখেন, ডু ইউ পে দ্য বিল, ডিড ইউ পে দ্য বিল, উইল ইউ পে দ্য বিল, আর ইউ পেইং দ্য বিল, হ্যাভ ইউ পেইড দ্য বিল, তুমি কি বিলটা দিয়েছো? কোশ্চেন গুলোকে এইভাবে ট্রান্সফর্ম করছে। এইবার দেখেন এই যে সেন্টেন্স এইভাবে ডাবল ইউএস ওয়ার্ড দিয়ে প্র্যাকটিস করানোর পর দেখেন, ওয়ার ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কেন, ওয়াই ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কেন ইংরেজি শেখো? ওয়াই ডিড ইউ লার্ন ইংলিশ, তুমি কেন ইংরেজি শিখেছিলে? ওয়াই উইল ইউ লার্ন ইংলিশ, তুমি কেন ইংরেজি শিখবে? ওয়াই আর ইউ লার্নিং ইংলিশ, তুমি কেন ইংরেজি শিখছো? ওয়াই হ্যাভ ইউ লার্নড ইংলিশ, তুমি কেন ইংরেজি শিখেছো? দেখছেন প্রত্যেকটা টেন্সকে এইভাবে আমি কিন্তু সাজিয়ে দিয়েছি, যেগুলো কি মোস্ট ইউজফুল, যেগুলো বেশি ব্যবহৃত হয়। আবার এই যে কম্পেয়ার করে লিখে দিয়েছি, আই ইট, আই এট, আই উইল ইট, হি গোজ, হি ওয়েন্ট, হি উইল গো, they play, they played, they will play, she sings, she sang, she will sing। এইভাবে প্রত্যেকটা সেন্টেন্স সাজানো। এরপর কি করেছি দেখবেন, এই দেখেন আমরা শুধু টেন্স শিখবো না, এগুলোকে প্র্যাকটিক্যালি কিভাবে আমরা অ্যাপ্লাই করব আমাদের কনভারসেশন বা ট্রান্সলেশনের ভিতরে, সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। এই দেখেন প্রত্যেকটা টেন্স দিয়ে কনভারসেশন প্র্যাকটিস করানো, প্রত্যেকটা টেন্স দিয়ে এখানে বিভিন্ন সিচুয়েশনের উপর কনভারসেশন আছে, বিভিন্ন সিচুয়েশনের উপর অর্থ সহ দেওয়া আছে। এরপর কি করেছি দেখবেন, এই দেখেন এই প্রত্যেকটা টেন্সের কনভারসেশনের পর এগুলো দিয়ে, এগুলো দিয়ে কিভাবে স্পিকিং প্র্যাকটিস করতে পারেন, সিচুয়েশনাল স্পিকিং, একদম ছোট থেকে কিভাবে স্পিকিং এর ডেভেলপমেন্টটা আপনি নিয়ে আসতে পারেন, সেটা আমি দেখিয়েছি। এই দেখেন বলছে টপিক 1, মাই উইকেন্ড, আমার ছুটির দিন। যারা ইংলিশে একদমই দুর্বল, একদমই কথা বলতে পারেন না, ভার্বের উপর ফোকাস রাখেন আর দেখেন, আমি বলছি এই টপিকটি নতুনদের জন্য সবচেয়ে সহজ। এখানে আমরা সাধারণত ছুটির দিন, গত ছুটির দিন এবং আগামী ছুটির দিন নিয়ে কথা বলবো। আমি আপনাদের ওই যে শুরুতে বলছি না যে আমরা ইংলিশ পারি না কেন, কথা বলতে গেলে আমরা টাইমের পরিবর্তন করতে পারি না, আমরা একটা স্টেবল পজিশনে টাইমকে রেখে এগোতে পারি না, টাইমের চেঞ্জ করতে হয়। এই চেঞ্জিংটা আমাকে শিখতে হবে। এই চেঞ্জিংটা যারা ইনস্ট্যান্টলি শিখতে পারবে তারা দ্রুত ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে পারবে। দেখেন বলছে জেনারেল প্রেজেন্ট, যেমন ইউজুয়ালি আই ওয়েক আপ লেট অন ফ্রাইডেজ, তাহলে বাংলা অর্থটা কি, যে সাধারণত আমি শুক্রবার দেরিতে ঘুম থেকে উঠি। উঠি জাস্ট অ্যাজ ইউজুয়াল, একটা কাজ আমি করি, এটা আমার হ্যাবিট। আই স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে সময় কাটাই, সাবজেক্টের পরেই ভার্ব। এবার বলছে লাস্ট ফ্রাইডে আমি কি করছিলাম, বলছে লাস্ট ফ্রাইডে আই ওয়েন্ট টু দ্য জু, এখানে গো এর পাস্ট ফর্ম কি, ওয়েন্ট। গত শুক্রবার আমি চিড়িয়াখানা গিয়েছিলাম, আই স মেনি অ্যানিমালস দেয়ার, আমি সেখানে অনেক পশু পাখি দেখেছিলাম। নেক্সট ফ্রাইডে আই উইল গো টু মাই ভিলেজ হোম, আমি আমার গ্রামের বাড়ি যাব। আই উইল মিট মাই গ্র্যান্ড মাদার, আমার দাদির সাথে দেখা করব। তাহলে এই যে তিনটা ইনডিফিনিট টেন্সের উপর তিনটা আলাদা সেন্টেন্সের ফাংশন আমি এখানে দিয়েছি। উইল গো, উইল মিট, ওয়েন্ট, স, ওয়েক আপ, স্পেন্ড।
ভার্বের দিকে ফোকাস করেন। এইটা যদি শিখে আপনি এইভাবে একটা ফুল প্রেজেন্টেশন দিতে পারেন আপনার মতো করে অ্যাবাউট ইয়ার উইকেন্ড। Usually I do not work on Friday. I wake up late and eat a special breakfast. বলছে সাধারণত আমি শুক্রবার কাজ করি না। এই যে ডু নট, ডিড নট, উইল নট, এটারও ফাংশন কিন্তু এখানে দেওয়া আছে উপরের টেবিলে। সো বলছে যে আমি শুক্রবার কাজ করি না, আমি দেরিতে ঘুম থেকে উঠি এবং স্পেশাল একটা ব্রেকফাস্ট করি। আই ওয়াচ টিভি ইন দ্য আফটারনুন, আমি বিকালবেলা টিভি দেখি। বলছে হাউএভার, মানে কি, যদিও লাস্ট ফ্রাইডে ওয়াজ ডিফিকাল্ট, গত শুক্রবার ডিফারেন্ট, ভিন্ন ছিল। আই ভিজিটেড এ হিস্টোরিক্যাল প্লেস উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুর সাথে একটা ঐতিহাসিক জায়গা ভ্রমণ করেছিলাম। উই টুক মেনি ফটোস অ্যান্ড এইট বিরিয়ানি ফর লাঞ্চ। ফোকাস অন ভার্ব, টুক, এইট, আমরা অনেক ছবি তুলেছিলাম এবং বিরিয়ানি খেয়েছিলাম লাঞ্চে। উই রিটার্নড হোম ইন দ্য ইভিনিং, আমরা সন্ধ্যায় বাসায় ফিরেছিলাম। নেক্সট উইকেন্ড, মানে আগামী সপ্তাহে, আগামী ছুটির দিনে, আই উইল স্টে অ্যাট হোম, আমি বাড়ি থাকবো। আই উইল ক্লিন মাই রুম অ্যান্ড উইল রিড এ স্টোরি বুক, আমি আমার রুম পরিষ্কার করবো এবং স্টোরি বই পড়বো। এখানে আবার উইল রিড বসানো লাগে না, যেহেতু একই টেন্স, জাস্ট মেইন ভার্বটা বসালেই হয়। জাস্ট আই উইল ক্লিন মাই রুম অ্যান্ড রিড এ স্টোরি বুক, মানে এখানে উইল রিডই হবে, বাট উইলটা উজ্জ্ব রাখলে হয়, বসানো লাগে না, যেহেতু ফার্স্ট আমি বসিয়ে দিচ্ছি। আই উইল নট গো আউটসাইড, আমি বাইরে যাব না। আপনারা এইভাবে শুরু করেন প্রেজেন্টেশন দেওয়া। টেন্স শুধু স্ট্রাকচার পড়ে রাখলে হবে, আপনি টেন্সটাকে ড্রিল করেন, ড্রিল করার পর কনভারসেশন করেন, কনভারসেশন করার পর প্রেজেন্টেশন দেন। আপনি কেন ইংলিশ পারবেন না? আমরা বাংলাদেশিরা পারি না কেন? আমরা জিটিএম, গ্রামার ট্রান্সলেশন মেথড ফলো করি, বাট সেটাকে মডিফাই করতে পারি না। যদি আপনি একটু মডিফাই করে ওইটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে শেখেন, ক্যান ইউ ইমাজিন দ্যাট উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আপনারা ভয় পাবেন কেন? ঘাবড়ে যাবেন কেন? এখানে টপিক বলছে মাই বার্থডে সেলিব্রেশন, স্টেপ বাই স্টেপ ব্রেক ডাউন করেন। বলছে জেনারেলি আই সেলিব্রেট মাই বার্থডে অ্যাট হোম, সাধারণত আমি আমার বাসাতে জন্মদিন পালন করি। মাই মাদার কুকস স্পেশাল ডিশেস, আমার মা কিছু বিশেষ খাবার রান্না করেন। এটা প্রেজেন্ট ইনডিফিনিট। বলছে পাস্টে, লাস্ট ইয়ার, গত বছর, আই সেলিব্রেটেড ইট ডিফারেন্টলি, আমি এটা ভিন্নভাবে উদযাপন করেছিলাম। ডিফারেন্ট না, ডিফারেন্ট, ডিফারেন্ট। আই সেলিব্রেটেড ইট ডিফারেন্টলি, মাই ফ্রেন্ড সারপ্রাইজড মি, আমার বন্ধু আমাকে সারপ্রাইজ দিয়েছিল। হ্যাঁ, নেক্সট ইয়ার আই উইল অ্যারেঞ্জ আ বিগ পার্টি, আই উইল ইনভাইট অল মাই ক্লাসমেট, আমি বড় একটা পার্টির আয়োজন করব, আমার সমস্ত বন্ধুদের আমি ইনভাইট করব। তাহলে এইভাবে আপনার ব্রেইন আগে সেন্টেন্স জেনারেট করেন তিনটা ডিফারেন্ট টেন্স দিয়ে, করার পর আপনি একটা কমপ্লিট প্রেজেন্টেশন দেন। আই লাভ মাই বার্থডে ইউজুয়ালি, সরি, আগে এতটুকু বলেন, আই লাভ মাই বার্থডে, ট্রাই টু ফোকাস অন প্রনাউন্সিয়েশন অলসো। Usually, my parents give me gifts and I cut a cake in the evening. Evening বলি না আমরা, evening. I cut a cake না, cake, cake. খ, ক্ষয় একার, রস্যই, রস্যই ক, cake. Okay? I feel very happy. But last year, I did not celebrate at home. গত বছর আমি বাড়িতে আমার জন্মদিনটা পালন করিনি। I went to a restaurant with my cousin. My father bought me a bicycle. I enjoyed the day very much. আমার বাবা একটা বাইসাইকেল এনেছিল আমার জন্য, আমি এটা খুব উপভোগ করেছিলাম। নেক্সট ইয়ার আই উইল টার্ন 20, আগামী বছর আমি 20 বছরে যাব। আই উইল থ্রো আ বিগ পার্টি, আই উইল অর্ডার আ লার্জ চকলেট কেক অ্যান্ড উই উইল ড্যান্স টুগেদার। সো এইভাবে যদি আপনি কয়েকটা টপিকের উপর প্রেজেন্টেশন দেন, এই সিম্পল বা ইনডিফিনিট টেন্স গুলো কত সহজে ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে, একবার ভেবে দেখেন। কত সহজে আপনি এগুলো ডেভেলপ করতে পারবেন, একবার ভেবে দেখেন। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি? টেন্স তো আপনারা সবাই পড়েন, এটা একটা কম্পালসারি টপিক, ইংরেজি শিখতে গেলে টেন্স পড়তে হবে। বাট এইভাবে বুঝতে পারছি। প্র্যাকটিক্যালি যদি আমরা অ্যাপ্লাই করতে না পারি, তাহলে কি আমরা নিতে পারবো? আমাদের প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে হবে না? অবশ্যই করতে হবে। এইভাবে দেখাই বলেই আমি বলছি আমার এই ক্লাসগুলো প্রত্যেকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, দেখেন এখানে অনেকগুলো টপিকের উপর দেওয়া আছে, অনেকগুলো টপিক। এইভাবে যদি আপনারা কয়েকটা টপিকের উপর দেন,
আপনি নিজে কখন ইংলিশে কথা বলা শুরু করে দিবেন আপনি নিজেও সেটা বুঝতে পারবেন না, দেখবেন আপনি অটোমেটিক্যালি ইংলিশে কথা বলতে পারছেন। এইভাবে মনে করেন আমি প্রেজেন্ট টেন্স গুলো কমপ্লিট করলাম, সরি ইনডিফিনিট বা সিম্পল টেন্স গুলো। এবার যদি আমি কন্টিনিউয়াস টেন্সে আসি, কন্টিনিউয়াস মানে কি? আমার ইংলিশে তিনটা কন্টিনিউয়াস আছে, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। কন্টিনিউয়াস মানে কি সিম্পল ভাবে আমরা যদি বোঝার চেষ্টা করি যে চলমান, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে চলছে, পাস্ট কন্টিনিউয়াস অতীতে চলছিল, ফিউচার কন্টিনিউয়াস ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে। এখানে তিনটা স্ট্রাকচার দেওয়া আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাম ইজ আর থাকে, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়্যার এর ব্যবহার হয়, ফিউচার কন্টিনিউয়াসে উইল বি এর ব্যবহার হয়। এগুলো অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এরপর মেইন ভার্বের সাথে আইএনজি থাকে। এখন এটা তো প্র্যাকটিস করা কঠিন না, আপনি জাস্ট কয়টা সেন্টেন্স প্র্যাকটিস করেন, কন্টিনিউয়াস টেন্স আপনার আয়ত্তে চলে আসবে। যে আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে, দে আর প্লেইং ফুটবল, মাদার ইজ কুকিং, ইটস রেইনিং, দ্য বার্ড ইজ ফ্লাইং, আই এম টেকিং ইউর ক্লাস, ইউ আর ডুইং মাই ক্লাস, হি ইজ ইটিং, আর ইউ ওয়ার্কিং। এইভাবে আপনি বুঝে নেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে রাইট নাও কোন একটা কাজ হচ্ছে বা কোন একটা কাজ চলছে, এটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলছি। পাস্ট কন্টিনিউয়াস মানে অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল, অর্থাৎ অতীতে আমি এখন ক্লাস নিচ্ছি, আপনাকে একজন কল করছে, আপনি আমার ক্লাস থাকার কারণে কলটা রিসিভ করতে পারছেন না, ক্লাস শেষ হলে আপনি তাকে কল দিয়ে বললেন যে তুমি যখন কল দিচ্ছিলে আমি একটা ক্লাসে ছিলাম। এই যে তুমি যখন কল দিচ্ছিলে মানে সে তো অতীতে আমাকে কল দিচ্ছিল, তাহলে ওয়েন ইউ ওয়ার কলিং মি, ওয়েন ইউ ওয়ার কলিং মি আই ওয়াজ ইন দ্য ক্লাস। কমপ্লিট হয়ে গেল আমার পাস্ট কন্টিনিউয়াস, আমি বুঝে গেলাম আইডিয়াটা কেমন। হি ওয়াজ গোয়িং টু স্কুল, সেই স্কুলে যাচ্ছিল। দে ওয়ার প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছিল। মাদার ওয়াজ কুকিং, মা রান্না করছিল। ইট ওয়াজ রেইনিং, হ্যাঁ বৃষ্টি হচ্ছিল। দ্য বার্ড ওয়াজ ফ্লাইং, ওয়ার ইউ ওয়ার্কিং, তুমি কি কাজ করছিলে? পাস্ট কন্টিনিউয়াস মানে অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল। ফিউচার কন্টিনিউয়াস কি? ভবিষ্যতে কোন একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে। মানে বোঝেন, আমি যদি বলি আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আই উইল বি গোয়িং টু স্কুল মানে আমি স্কুলে যেতে থাকবো, আমি যাচ্ছি তো যাচ্ছি, যাওয়াটা শেষ হচ্ছে না। মনে করেন আপনি একটা মাঠে ফুটবল খেলছেন, আপনার আম্মু আপনাকে ডাকতে আসলো, এই আর খেলতে হবে না, বাসায় আসো, হ্যাঁ, ডোন্ট নিড টু প্লে মোর, প্লিজ কাম হোম। আপনি বলছেন যে আমার খেলা শেষ হয়নি, আমি আরো খেলতে থাকবো। এই যে আমি খেলতে চাই, আই এম প্লেইং, বাট আই উইল বি প্লেইং মোর। এই যে উইল বি প্লেইং মানে কি? আমি আরো খেলতে থাকবো। দে উইল বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে। আমার মা রান্না করতেছে, একটা আইটেম রান্না শেষ, আমি বলছি আর রান্না করতে হবে না, চলে আসো। হ্যাঁ, সে বলছে না আমি আরো কিছু রেসিপি রান্না করতে থাকবো, আমার কাজটা শেষ হয়নি, আর এটা কন্টিনিউ চলতে থাকবে। আমি যদি বলি আমি রান্না করব, আই উইল কুক, মাদার উইল কুক, বাট রান্না করতে থাকবে, তখন আমাকে বলতে হচ্ছে উইল বি কুকিং, ইট উইল বি রেইনিং, দ্য বার্ড উইল বি ফ্লাইং, উইল ইউ বি ওয়ার্কিং, তুমি কি কাজ করতে থাকবে? আমাকে একজন, আমি এখন ক্লাস নিচ্ছি, আমার সামনে এসে একজন বলছে তুমি কি ক্লাসটা এখন শেষ করবে, উইল ইউ ফিনিশ দ্য ক্লাস? এটা ফিউচার ইনডিফিনিট, বোঝেন? আমাকে একজন এসে বলছে কি তুমি কি ক্লাসটা শেষ করবে, উইল ইউ ফিনিশ দ্য ক্লাস? আমি বলছি নো, আই উইল বি টেকিং দ্য ক্লাস, আমি ক্লাসটা নিতে থাকবো, আমার এখনো শেষ হয়নি পড়ানো। আই অ্যাম টিচিং টু মাই স্টুডেন্টস, আই ডিডন্ট ফিনিশ ইট, সো আই উইল বি টিচিং মোর, আই উইল বি টিচিং। এই যে ফাংশনটা আপনি বুঝে নেন যে ঠিক কোন টাইমের জন্য আমি ফিউচার কন্টিনিউয়াস ব্যবহার করব, ঠিক কোন টাইমের জন্য ফিউচার ইনডিফিনিট ব্যবহার করব। আমাকে সে কি বলছে যে তুমি কি এখন ক্লাসটা শেষ করবে, এখানে করতে থাকবে বলিনি কিন্তু, বলছে করবে, উইল ইউ ফিনিশ? আমি বলছি না, আমি নিতে থাকবো, আই উইল বি টেকিং। সো এই টাইমটা বোঝেন, সেইভাবে ভার্বটাকে ইউজ করেন। এখানে ওইভাবে পার্থক্যটা সবই দেওয়া আছে। আই এম রিডিং আ বুক, আই এম নট রিডিং আ বুক, অ্যাম আই রিডিং আ বুক, হি ইজ ওয়াচিং টিভি, হি ইজ নট ওয়াচিং টিভি, ইজ হি ওয়াচিং টিভি। এইভাবে আপনি ড্রিল করেন, ড্রিল করেন, প্রতিটা সেন্টেন্স আপনি ড্রিল করেন। আই উইল বি স্লিপিং, আই উইল নট বি স্লিপিং, উইল আই বি স্লিপিং। সে রাতের খাবার রান্না করতে থাকবে, হি উইল বি কুকিং ডিনার। সে রাতের খাবার রান্না করতে থাকবে না, শি উইল নট বি কুকিং ডিনার। সে কি রাতের খাবার রান্না করতে থাকবে, উইল শি বি কুকিং ডিনার। মানে কি হয়, অক্সিলারি ভার্বের সাথে নট বসালে বাক্য নেগেটিভ হয়, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ হয়। এরপর এখানে একটা এক্সারসাইজ আছে, এটা যদি আপনারা একটু কমপ্লিট করেন তাহলে এই টেন্স গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। এরপর আমি কি দিয়েছি দেখেন, বোঝার চেষ্টা করেন। এইগুলো তো সব করলাম, করার পর
কন্টিনিউয়াস টেন্স, এখানে আবার WH ওয়ার্ডেরও ফাংশন আছে, ঠিক আছে? এখন এগুলো করার পর, এগুলো তো আছে প্রচুর প্র্যাকটিস, এগুলো দিয়ে কনভারসেশন প্র্যাকটিস। কি দিয়ে? কন্টিনিউয়াস টেন্স দিয়ে কনভারসেশন। যেমন মনে করেন দুই বন্ধু রহিম এবং করিম ফোনে কথা বলছে, এখানে একটা নতুন ভার্ব আছে রিনোভেট। রিনোভেট মানে সংস্কার করা বা নতুন করে সাজানো। একটা হচ্ছে পেইন্ট, পেইন্ট মানে রং করা। টপিকটা হচ্ছে হোম রিনোভেশন, মানে ঘর সাজানো, ঘর সংস্কার করা। এখন রহিম আর করিম বলছে, হেই, ওয়াই ইজ দেয়ার সো মাচ নয়েজ? কেন এখানে এত শব্দ? আর ইউ রিনোভেটিং ইউর হাউস? তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস এর কোশ্চেন। তুমি কি বাড়িটা সংস্কার করছো? ইয়েস, অ্যাকচুয়ালি উই আর পেইন্টিং দ্য লিভিং রুম রাইট নাও। উই আর পেইন্টিং, আমরা এখন রং করছি আমাদের লিভিং রুমটি। আরন্ট ইউ হায়ারিং এনি ওয়ার্কার ফর দিস? তুমি কি এর জন্য কোনো মিস্ত্রি ভাড়া করছো না? এটা নেগেটিভ ইন্টারোগেটিভ প্রেজেন্ট কন্টিনিউয়াসের। নো, আই এম নট হায়ারিং এনিওয়ান, মাই ব্রাদার অ্যান্ড আই আর ডুইং ইট। আমি এবং আমার ভাই এটা করছি। এবার পাস্ট কন্টিনিউয়াসের একটা কনভারসেশন, মিসিং অ্যান ইভেন্ট। তিশা ফোন না ধরায় মিনা তাকে পরদিন জিজ্ঞাসা করছে, এখানে দুটো নতুন ভার্ব দিয়েছে, প্রিপেয়ার আর অ্যাটেন্ড। বলছে আই কল্ড ইউ লাস্ট নাইট, আমি গত রাতে তোমাকে কল করেছিলাম, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট। ওয়াই আর ইউ অ্যাটেন্ডিং দ্য পার্টি? তুমি কি পার্টিতে অ্যাটেন্ড করতেছিলে? নো, আই ওয়াজন্ট অ্যাটেন্ডিং দ্য পার্টি, আমি কোনো পার্টিতে অ্যাটেন্ড করছিলাম না। দেন হোয়াট, ওয়াই আর ইউ ডুইং, তুমি কি করতেছিলে? ওয়াই আরন্ট ইউ চেকিং ইউর ফোন, তুমি কি তোমার ফোনটা চেক করছিলে না? সরি, অ্যাকচুয়ালি আই ওয়াজ প্রিপেয়ারিং ফর মাই প্রেজেন্টেশন অল নাইট, আসলে আমি সারা রাত ধরে প্রেজেন্টেশনের প্রস্তুতি নিচ্ছিলাম। এই যে অতীতে একটা কাজ হচ্ছিল বা চলছিল, এইটাই পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এইটার সেন্টেন্স আপনি পড়ছেন, এটাকে নেগেটিভ ইন্ট্রোগেটিভে ড্রিল করছেন, এটাকে কনভারসেশনে আপনি নিয়ে আসছেন। এরপরে কি করবেন? এই যে ফিউচার টেন্স দিয়ে আবার কনভারসেশন আছে। উই ক্যান প্ল্যান, উইল ইউ বি স্টেইং অ্যাট হোম টুমরো মর্নিং? আগামীকাল সকালে কি তুমি বাড়িতেই থাকবে? নো, আই ওন্ট বি স্টেইং অ্যাট হোম, আই হ্যাভ আ প্ল্যান। আমি বাড়ি থাকবো না, আমার একটা পরিকল্পনা আছে। গ্রেট, উইল ইউ বি হাইকিং ইন দ্য হিলস? তুমি কি পাহাড়ে হাইকিং করতে থাকবে? ইয়েস, আই উইল বি এক্সপ্লোরিং দ্য নিউ ট্রেইল নিয়ার দ্য রিভার। ওন্ট ইউ বি গেটিং টায়ার্ড বিফোর দ্য এক্সাম? এটা করলে মানে তুমি কি পরীক্ষার আগে এক্সাম টায়ার্ড হয়ে যাবে না, ক্লান্ত হতে থাকবে না? সো যাই হোক, এইভাবে এই কনভারসেশন গুলো দেওয়ার পর এখানে কিছু বাংলা কনভারসেশন আছে যেটা আপনাকে ইংলিশে ট্রান্সফর্ম করতে হবে। যে কাল রাত 10টায় আপনি কি করছিলেন, কি হবে বলেন তো? হোয়াট, ওয়াই আর ইউ ডুইং অ্যাট 10 p.m. yesterday? হোয়াট, ওয়াই আর ইউ ডুইং, বলছে কি হলো, আমি তখন বাড়ি ফিরছিলাম। ইংলিশ কি? আই ওয়াজ রিটার্নিং হোম। এটা পাস্ট কন্টিনিউয়াস না? ফিরেছিলাম না কিন্তু, তাহলে আই রিটার্ন হোম। ফিরছিলাম, আই ওয়াজ রিটার্নিং হোম। আপনি কি রাস্তায় কাউকে দৌড়াতে দেখেছিলেন? তাহলে এটা কিন্তু আবার দেখছিলেন, দেখছিলেন। তাহলে ওয়াই আর ইউ সিং এনিওয়ান টু রান? দৌড়াতে, রান মানে দৌড়ানো, টু রান ইনফিনিটিভ ব্যবহার করা যায়। সামন, ইয়েস, দুজন লোক, টু পারসনস ওয়ার রানিং সো কুইকলি, খুব জোরে দৌড়াচ্ছিল। তাহলে সাবজেক্টটা প্লুরাল, এই জন্য ওয়ার রানিং। তারা কি ঝগড়া করছিল? ওয়ার দে মেকিং নয়েজ? অথবা আপনি বলতে পারেন ওয়ার দে কোয়ারেলিং? না, তারা ঝগড়া করছিল না, দে ওয়ার নট কোয়ারেলিং। মনে হয় তারা ভয় পালাচ্ছিল। তো এইভাবে আপনাকে, আপনি যদি নিজের ব্রেইনটাকে ইউজ না করেন, অ্যাপ্লাই না করেন, আপনার মুখ দিয়ে কথা বের না করেন, আপনার ব্রেইন দিয়ে আইডিয়া জেনারেট না করেন, আপনি ইংলিশ শিখতে পারবেন? একবার ভাবেন তো। এবার এই কনভারসেশন গুলো কমপ্লিট করার পর, এখানে আরো অনেক আছে, এগুলো কমপ্লিট করার পর আপনাকে আমি কোথায় নিব? আপনাকে আমি স্পিকিং এ নিব। এর আগে স্পিকিং প্র্যাকটিস করছিলেন কি দিয়ে? শুধু ইনডিফিনিট টেন্স গুলো দিয়ে। এখন স্পিকিং প্র্যাকটিস করবেন কি দিয়ে? ইনডিফিনিটের সাথে কন্টিনিউয়াস টেন্স অ্যাড করে। যেমন দেখেন, মাই ডেইলি রুটিন ভার্সেস টুডে, আমার প্রতিদিনের অভ্যাস আর আজকের কাজ। বলছে কি, hello everyone. Today I want to talk about my day. Usually I wake up at 7 a.m. I brush my teeth and take my breakfast. I go to my office by bus. That is my normal routine.
বাট টুডে ইজ ফ্রাইডে, আজ শুক্রবার, সো আই এম নট গোয়িং টু দ্য অফিস টুডে। এই যে আমার প্রেজেন্টেশনের ভিতর কন্টিনিউয়াস টেন্সের অ্যাপ্লাই কিন্তু আমি করে ফেললাম। আজ আমি অফিসে যাচ্ছি না। রাইট নাও আই এম সিটিং ইন মাই রুম অ্যান্ড লার্নিং স্পোকেন ইংলিশ। এখন আমি আমার রুমে বসে আছি এবং আমি ইংরেজি শিখতেছি। মাই মাদার ইজ কুকিং এ স্পেশাল লাঞ্চ ফর আস অ্যান্ড মাই ফাদার ইজ রিডিং দ্য নিউজ পেপার। আই লাভ উইকেন্ড বিকজ আই ক্যান রিল্যাক্স। দেখছেন, মেমোরেবল ইনসিডেন্ট। এটা পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস দিয়ে করা। আপনারা কি পারবেন না নিজেদের মতো করে এরকম প্রেজেন্টেশন তৈরি করতে? যদি আপনি পারেন তাহলে কেন ডেভেলপ করতে পারবেন না? অনেকে বলে আপনার পেইড কোর্স আর ফ্রি কোর্সের পার্থক্য কি? পার্থক্য এইটাই, ফ্রি কোর্স আপনাকে মিউট রেখে পড়াতে হচ্ছে, পেইড কোর্সে আনমিউট থাকে, টু ওয়ে কমিউনিকেশন থাকে, তারা ফিডব্যাক দিতে পারে, তারা স্পিকিং করতে পারে, ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকে, প্রেজেন্টেশন দিতে পারে, ভুল হলে আমি ধরাই দিতে পারি। আপনি একটা ভাষা শিখছেন, এটা সায়েন্স বা ম্যাথ না যে টিচার পড়ালো আমি মনোযোগ দিয়ে দেখলাম বা শুনলাম। একটা ল্যাঙ্গুয়েজ, এটা শিখতে গেলে আপনাকে পারফর্ম করতে হবে, আপনাকে আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে। রেগুলারিটি মেনটেন করে যদি আপনি কথা বলেন, এই কথাগুলো বলার জন্য এই যে যে প্রেজেন্টেশনটা এখানে দেওয়া 5 লাইনের একটা প্রেজেন্টেশন, এটা জন্য কি আহামরি গ্রামার লাগে? অনেকে মনে করে কি আমি কিছুই পারি না, কিছুই জানি না, আমাকে আগে ভালো করে শিখতে হবে, আমি আগে গ্রামার শিখি, আগে স্পোকেনের রুলস রেগুলেশন শিখি, ভোকাবুলারি শিখি, তারপরে গিয়ে ইংরেজিতে কথা বলবো। যারা এরকম মনে করেন তারা জীবনেও কথা বলতে পারবেন না। সারা জীবন ওই শেখা আপনার শিখে যেতে হবে, ওই শেখা আপনি কখনো শেষ নামাতে পারবেন না। আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে, 2 লাইন বলেন, 4 লাইন বলেন, লাউডলি রিড আউট করেন যে কোনো প্যাসেজ, আর একবার বলার চেষ্টা করেন। একবার কথা বলতে পারলে আপনার ভিতরে একটা প্লেজার কাজ করবে, একটা কনফিডেন্ট কাজ করবে। আমি তো ইংলিশে কথা বলতে পারছি, তাহলে মনে হয় পারবো, মনে হয় ভুল হবে না, মনে হয় পারবো। একবার কেউ কথা বলা শিখতে পারলে তাকে কেউ আটকায় রাখতে পারে না, সে বারবার কথা বলতে চায়, নিজের ভিতরে একটা কনফিডেন্ট পেয়ে যায়। এটা আমার স্টুডেন্টরা করে। লাস্ট মান্থ আই ওয়েন্ট টু কক্সবাজার উইথ মাই ফ্রেন্ডস। আমি আমার বন্ধুদের সাথে কক্সবাজার গিয়েছিলাম, পাস্ট ইনডিফিনিট। উই রিচড দেয়ার ইন দ্য মর্নিং। আমরা সেখানে সকালে পৌঁছেছিলাম। ওয়েন উই অ্যারাইভড অ্যাট দ্য বিচ, দ্য সান ওয়াজ শাইনিং। সূর্যটা কিরণ দিচ্ছিল। মেনি পিপল ওয়ার ব্যাথিং ইন দ্য সি। প্রত্যেকে সৈকতে গোসল করছিল। তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সাডেনলি আই স অ্যান ওল্ড ফ্রেন্ড। হঠাৎ করে আমি আমার এক পুরাতন বন্ধুকে দেখেছিলাম। হঠাৎ করে আমি আমার এক পুরাতন বন্ধুকে দেখেছিলাম। হি ওয়াজ টেকিং ফটোস উইথ হিজ ফ্যামিলি। সে তার পরিবারের সাথে ছবি তুলছিল। পাস্ট কন্টিনিউয়াস। আই ওয়েন্ট টু হিম অ্যান্ড উই টকড ফর আ লং টাইম। আমি তার কাছে গিয়েছিলাম এবং আমরা অনেক সময় কথা বলেছিলাম। হোয়াইল উই ওয়ার টকিং মাই ফ্রেন্ডস ওয়ার প্লেইং। যখন আমরা কথা বলছিলাম আমার বন্ধুরা ফুটবল খেলছিল অন দ্য স্যান্ড, বালুর উপর। ইট ওয়াজ আ গ্রেট ডে। এটা খুব সুন্দর একটা দিন ছিল। তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স মিক্সড করে একটা প্রেজেন্টেশন তৈরি করা। তাহলে এরকম একটা প্রেজেন্টেশন আপনি একবার মুখ দিয়ে বের করেন, একবার বলেন, আপনি কেন পারবেন না? ভেবে দেখেন, এই ল্যাঙ্গুয়েজটা কি খুব কঠিন? আমার কাছে মোটেও মনে হয় না এটা কঠিন। এটা বাংলার থেকে সহজ, যদি আপনি সঠিক পদ্ধতি মেনটেন করে সঠিক গাইডলাইন ফলো করে এগোতে পারেন। বলছে মাই ফিউচার ক্যারিয়ার প্ল্যান। ফিউচার ইনডিফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স দিয়ে এই প্রেজেন্টেশনটা করা। কি বলছে? আই হ্যাভ আ বিগ ড্রিম, নেক্সট ইয়ার আই উইল কমপ্লিট মাই গ্রাজুয়েশন। বলছে আমার একটা বড় স্বপ্ন আছে, আগামী বছর আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করব। তারপর কি করবে বলছে? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এরপর বলছে যে আফটার দ্যাট আই উইল জয়েন আ মাল্টিন্যাশনাল কোম্পানি, আই উইল ওয়ার্ক হার্ড টু গেট আ প্রমোশন। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করব, আমি কঠোর পরিশ্রম করব প্রমোশন পেতে। আই ইমাজিন দ্যাট আফটার 5 ইয়ার্স। দেখেন ফিউচার কন্টিনিউয়াস এর অ্যাকচুয়াল টাইমিংটা কেমন। এরকম প্র্যাকটিক্যাল প্যাসেজ পড়লে এই টেন্সটা আরো ভালোভাবে আয়ত্ত করা যায়, টেন্সটা আরো ভালোভাবে ধরা যায়। প্র্যাকটিক্যাল প্যাসেজ পড়লে, আমার কথাটা বোঝার চেষ্টা করেন, শুধু রুলস আর স্ট্রাকচার পড়ে বসে থাকবো না। বলছি আই ইমাজিন দ্যাট আফটার 5 ইয়ার্স, আমি এটা কল্পনা করি যে 5 বছর পর আই উইল বি লিডিং আ বিগ টিম। আমি একটা বড় টিমের নেতৃত্ব দিতে থাকবো। অ্যাট দ্যাট টাইম, ওই সময়, আই উইল বি ট্রাভেলিং টু ডিফারেন্ট কান্ট্রিজ ফর বিজনেস মিটিং। আই উইল অ্যালাউ মাই প্যারেন্টস টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। বাই 2030 আই উইল বি লিভিং আ হ্যাপি অ্যান্ড সাকসেসফুল লাইফ। আমি একটা ভালো জীবন লিড করতে থাকবো। সো এটা ফিউচার কন্টিনিউয়াস। সো এই যে ফিউচার ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস এর যে ফাংশন গুলো আপনি প্র্যাকটিস করে নেন, একবার যদি এটা আপনার আয়ত্তে চলে আসে, আপনি আর জীবনে কোনোদিন ভুলবেন
এই যে যা দেখাচ্ছি, এটা কি 1000 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়? আমি যদি এখন আপনাকে না শেখাতাম, আপনি কোথায় পেতেন? আমি যদি না দেখাতাম, আপনি কোথায় পেতেন? এটা একটা বিদ্যা, একটা জ্ঞান, একটা নলেজ। এটা কোনো টাকা দিয়ে পরিমাপ করা যায়? আপনি টাকা দিয়ে একটা পোশাক কিনলেন, ছিঁড়ে গেল 1 মাস পর। একটা খাবার খেলেন, 5 ঘন্টা পর হজম হয়ে গেল। বাট এটা যদি আপনি একবার ধরে নিতে পারেন, সারা জীবন আপনার একটা অ্যাসেট, আপনার একটা সম্পদ হয়ে থাকবে। আপনার নেক্সট জেনারেশনকে আপনি শেখাতে পারবেন। টেন্স আপনারা অনেক বইতে দেখছেন, অনেক বই থেকে পড়ছেন, পড়বেন, পাবেন, দেখবেন। এইভাবে কি সব জায়গায় দেখবেন? এইভাবে টেন্সের প্র্যাকটিক্যাল ইউজ আপনাকে সবাই দেখাই দিবে, যেটা আপনি এখন আমার সামনে দেখতেছেন? তো এরপর বলছে যে আপনার জন্য একটা ছোট চ্যালেঞ্জ। আচ্ছা, এরপর দেখেন, এই গেল আমাদের কন্টিনিউয়াস টেন্সের ফাংশন শেষ। কি করলাম? সেন্টেন্স প্র্যাকটিস করলাম, সেন্টেন্স ড্রিল করলাম, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্র্যাকটিস করলাম, কনভারসেশন করলাম, প্রেজেন্টেশন দিলাম। একদম খতম করে ফেললাম আমরা কন্টিনিউয়াস টেন্সকে। এবার আমি আসব কিসে? এবার আমি আসব পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার পারফেক্ট টেন্স। এখানে পারফেক্ট টেন্সের স্ট্রাকচার গুলো দেওয়া আছে। দেখেন, একদিনে তো শেখানো যায় না। আপনারা যারা আমার এখানে ক্লাস করছেন, সবাই তো আর পেইড কোর্সেও আসবেন না, ফ্রি ক্লাস করছেন। তো দেখে যান এই ভাষার ভিতরে কি আছে, কিভাবে আপনি শিখবেন, কিভাবে প্র্যাকটিস করবেন, কারেক্ট ওয়েটা কি। তাহলে আপনি নিজের মতো করে সময় দিয়ে এভাবে প্র্যাকটিস করতে পারবেন। এই দেখেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি? যে একটা কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল বিদ্যমান। একটা কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু খুব বেশিক্ষণ আগে হয়নি, তার ফলটা এখনো আছে। রিসেন্টলি কাজটা হয়েছে, আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। সে কাজটি শেষ করেছে, হি হ্যাজ ফিনিশ দ্য ওয়ার্ক। তারা স্টেশনে পৌঁছেছে, দে হ্যাভ রিচ দ্য স্টেশন। আমি তাকে দেখিনি, আই হ্যাভ নট সিন হিম। তুমি কি গ্লাসটি ভেঙেছো? হ্যাভ ইউ ব্রোকেন দ্য গ্লাস? মা রান্না করেছেন, মাদার হ্যাজ কুকড। সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3। হ্যাজ কখন বসে? সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, হি, শি, ইট বা কোনো সিঙ্গেল নেম। আর হ্যাভ কোথায় বসে? অন্য সব জায়গাতেই হ্যাভ বসে। পাস্ট পারফেক্ট বলছে অতীতে দুটি কাজের মধ্যে যেটি আগে হয়েছে। এই পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্টের ব্যবহারগুলো স্পোকেন ইংলিশে তেমন হয় না। তারপরেও আমি সবগুলো টেন্সের ব্যবহার সুন্দরভাবে এখানে দিয়েছি এবং ড্রিল করে দিয়েছি। দে হ্যাভ প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছে। দে হ্যাভ নট প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেনি। হ্যাভ দে প্লেড ফুটবল, তারা কি ফুটবল খেলেছে? তাহলে এইটাকে কি বলছি বলেন তো? ইয়েস নো কোশ্চেন। এর আগে যদি আপনি বলেন হোয়ার হ্যাভ দে প্লেড ফুটবল, তারা কোথায় ফুটবল খেলেছে। ওয়েন হ্যাভ দে প্লেড ফুটবল, তারা কখন ফুটবল খেলেছে। শি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, সে গ্লাসটি ভেঙেছে। শি হ্যাজ নট ব্রোকেন দ্য গ্লাস, সে গ্লাসটি ভাঙেনি। হ্যাজ শি ব্রোকেন দ্য গ্লাস, সে কি গ্লাসটি ভেঙেছে? উই হ্যাভ ভিজিটেড লন্ডন, উই হ্যাভ নট ভিজিটেড লন্ডন, হ্যাভ উই ভিজিটেড লন্ডন। তাহলে এইভাবে প্রত্যেকটা টেন্সের ফাংশন এখানে দেওয়া। পাস্ট টেন্সেরও ওইভাবে আমরা সেন্টেন্স গুলো তৈরি করে দিয়েছি, ফিউচার টেন্সেরও তৈরি করা আছে। এরপর কি করা? এরপর কি করা বলেন তো? এই টেন্স গুলো দিয়ে, এই টেন্স গুলো দিয়ে ডাব্লিউএইচ ওয়ার্ড করা আছে। ডাব্লিউএইচ ওয়ার্ড করা আছে, দেখেন। যেমন হোয়াই দিয়ে, সে কেন চাকরিটি ছেড়েছে, হোয়াই হ্যাজ হি লেফট দ্য জব। তারা কেন এখনো আসেনি, হোয়াই হ্যাভেন্ট দে কাম ইয়েট। সে আমাকে বলেছে সে কেন চাকরিটি ছেড়েছে, হি হ্যাজ টোল্ড মি হোয়াই হি হ্যাজ লেফট দ্য জব। তারা কোথায় গিয়েছে, হোয়ার হ্যাভ দে গন। এটা জাস্ট আপনি 30 মিনিট চোখ বুলান পারফেক্ট টেন্সের ডাব্লিউএইচ ওয়ার্ডের উপর, ক্লিয়ার হয়ে যাবে একদম, কোথাও প্রবলেম থাকবে না। তুমি কোথায় খোঁজনি, হোয়ার হ্যাভেন্ট ইউ লুকড। আমি দেখেছি তারা কোথায় গিয়েছে, আই হ্যাভ সিন ওয়ার দে হ্যাভ গন। তুমি কিভাবে গ্লাসটি ভেঙেছো, হাউ হ্যাভ ইউ ব্রোকেন দ্য গ্লাস। আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্ব। সে কিভাবে পাস করেনি, হাউ হ্যাজেন্ট হি পাসড। হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, হু হ্যাজ নট টেকেন লাঞ্চ ইয়েট। তো এইভাবে এই ডাব্লিউএইচ ওয়ার্ড এর প্র্যাকটিস, অনেক ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, হাউ মাচ, হোয়াই, হোয়ার, হাউ, হোয়েন, হুইচ, এগুলো আছে। আচ্ছা, এগুলো করার পর আর টেন্সের ফাংশনের কথা তো বললাম। মানে সেন্টেন্সের ড্রিল যেটা, এটা প্রত্যেকটা টেন্সের উপরেই আমার দেওয়া আছে। হি হ্যাজ ব্রোকেন দ্য রুল, সে নিয়মটা ভেঙেছে। হি হ্যাজেন্ট ব্রোকেন দ্য রুল, হ্যাজ হি ব্রোকেন দ্য রুল, হ্যাজেন্ট হি ব্রোকেন দ্য রুল, ওয়াই হ্যাজ হি ব্রোকেন দ্য রুল, হাউ হ্যাজ হি ব্রোকেন দ্য রুল, ওয়ার হ্যাজ হি ব্রোকেন দ্য রুল, হাউ অফেন হ্যাজ হি ব্রোকেন দ্য রুল। এভাবে কিন্তু আপনারা চালিয়ে যেতে পারেন। এটাকে ড্রিল বলা হয়, ড্রিল। প্রত্যেকটা টেন্সের উপর করা, ফিউচার পারফেক্ট টেন্সের উপরেও করা আছে। ফিউচার পারফেক্ট টেন্সটা কি জানেন? ভবিষ্যতে নির্দিষ্ট একটা সময়ের ভিতর কোনো কাজ সম্পন্ন হয়ে থাকবে, কোনো কাজ কমপ্লিট হয়ে থাকবে। ইউ উইল হ্যাভ কমপ্লিটেড দ্য কোর্স, তুমি কাজটা সম্পন্ন করে থাকবে। এটা একটা টাইমের মেনশন করা হয় অথবা অনুমানের উপর থাকে। ইউ ওন্ট হ্যাভ কমপ্লিটেড দ্য কোর্স, উইল ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য কোর্স,
ওন্ট ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য কোর্স। তো যাই হোক, এইভাবে এটা দেওয়া, এটারও প্রচুর ফাংশন এখানে দেওয়া আছে, অনেক 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 সেন্টেন্স দেওয়া। এরপর কি আছে দেখেন, কনভারসেশন, প্রত্যেকটা টেন্সের উপর শর্ট ডায়লগ, শর্ট কনভারসেশন। হেই ক্রিম, ইটস বিন মানে ইট হ্যাজ বিন আ লং টাইম, ইউ হ্যাভ চেঞ্জড আ লট। তুমি তো অনেক পরিবর্তন হয়ে গেছো। রিয়েলি, আই হ্যাভ লস্ট সাম ওয়েট রিসেন্টলি। আমার ওজন অনেকটা কমে গিয়েছে। ইয়েস, ইউ লুক ফিট, হ্যাভ ইউ জয়েন্ড আ জিম, তুমি কি জিমে জয়েন করেছো? নো, আই হ্যাভ স্টার্টেড জগিং এভরি মর্নিং। হ্যাঁ, তাহলে দেখেন, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে এই ধরনের কনভারসেশন গুলো করা। এরপর দেখেন সিচুয়েশন বেসড কনভারসেশন, এখানে অনেক আছে, অনেক কনভারসেশন আছে, অনেক কনভারসেশন আছে। এবং পারফেক্ট টেন্স গুলোর মধ্যে মনে রাখবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহারটা সব থেকে বেশি হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহারটা আমরা একটু বেশি করে যদি শিখতে পারি, দ্রুত এই জায়গাটা ডেভেলপ করতে পারবো। এবার পারফেক্ট টেন্স রিলেটেড সেন্টেন্স ট্রান্সলেশন। আমি সব টাকা হারিয়েছি, আই হ্যাভ লস্ট অল মানি। তুমি কি খবরটি শুনেছো? হ্যাভ ইউ হার্ড দ্য নিউজ? সে আমাকে এখনো কল করেনি, বলেন তো ইংলিশ কি? হি হ্যাজেন্ট কল্ড মি ইয়েট, কল্ড। হ্যাঁ, হি হ্যাজেন্ট কল্ড মি ইয়েট, তারা কি বাড়িটি বিক্রি করেছে? হ্যাভ দে সোল্ড দ্য হাউস? হ্যাভ দে সোল্ড দ্য হাউস? বাবা আমার জন্য একটি নতুন ফোন কিনেছেন। ফাদার হ্যাজ বট আ নিউ ফোন ফর মি। সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, হ্যাজ হবে। দেটা থার্ড পারসন প্লুরাল, হ্যাভ হবে। আমি তাকে আগে কখনো দেখিনি, আই হ্যাভ নট সিন হিম ইয়েট, আই হ্যাভ নট সিন হিম ইয়েট। বৃষ্টি কি থেমেছে? হ্যাজ দ্য রেইন স্টপড? ইডি। সো এইভাবে প্রত্যেকটা টেন্সের উপরে এখানে দেওয়া, সেটার অ্যান্সার দেওয়া। এরপর দেখেন, আপনি যাতে করে প্র্যাকটিস করতে পারেন, তুমি কি পরীক্ষার রেজাল্ট দেখেছো? হ্যাভ ইউ সিন দ্য এক্সাম রেজাল্ট? আমি এখনো চেক করিনি, আই হ্যাভ নট চেকড ইয়েট। তুমি কি দেখেছো? হ্যাভ ইউ সিন? হ্যাঁ, আমি পাস করেছি, আই হ্যাভ পাসড। জাস্ট ব্যবহার করতে থাকেন, আই হ্যাভ পাসড, কিন্তু রাজীব ফেল করেছে, বাট রাজীব হ্যাজ ফেইলড। রাজীব এটা থার্ড পারসন, তখন হ্যাজ হবে। এইভাবে প্র্যাকটিক্যালি যদি আপনি ফেস করেন টেন্সগুলোকে, প্র্যাকটিক্যালি যদি টেন্সগুলোকে চর্চা করেন কনভারসেশনের মাধ্যমে, ড্রিলের মাধ্যমে, প্রেজেন্টেশনের মাধ্যমে, আপনি বলেন আপনি কেন ডেভেলপ করতে পারবেন না? আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন যে আমার থিওরিটা কি? আমি টেন্স পড়বো ঠিক আছে, স্ট্রাকচার পড়বো ঠিক আছে, বাট আমি সেগুলো প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে দেখাবো। পারা যায় না? এইভাবে করলে দ্রুত ডেভেলপ করা সম্ভব কি না বলেন আপনারা? যেটা দেখাচ্ছে, একটু কি কিছু বোঝেন আপনারা এই জায়গাগুলো? বুঝতে পারছেন আমি যেগুলো বোঝানোর চেষ্টা করছি বা বলছি? হ্যাঁ। সো এইভাবে নিতে পারলে ডেভেলপ করা যায়। বিশ্বাস করেন, এটা কঠিন না। ল্যাঙ্গুয়েজটাকে আমরা নিজেরা কঠিন করে ফেলি, বাট যদি যদি সহজভাবে শেখার চেষ্টা করি, প্র্যাকটিক্যাল লাইফের সাথে অ্যাডাপ্ট করে শেখার চেষ্টা করি, খুব দ্রুত একটা ভাষা ডেভেলপ করা সম্ভব, খুবই দ্রুত। তো প্রত্যেকটা টেন্সের কনভারসেশন আছে, এখানে প্রচুর কনভারসেশন আছে, সেগুলো অ্যান্সার দেওয়া আছে, প্রচুর দেওয়া আছে। এইটা কমপ্লিট করার পর আমি মেইন যে জায়গাটার উপর ফোকাস করব সেটা হচ্ছে প্রেজেন্টেশন। এর আগে আমরা ইনডিফিনিট টেন্সের প্রেজেন্টেশন দিয়েছিলাম, তারপর তার সাথে কন্টিনিউয়াস অ্যাড করেছিলাম। এবার কন্টিনিউয়াস এর সাথে পারফেক্ট টেন্স অ্যাড করে আমরা প্রেজেন্টেশন দিব, স্পিকিং প্র্যাকটিস করব। যেমন টপিকটা হচ্ছে, খুবই ভালোভাবে দেখেন শুরু থেকে, মাই জার্নি উইথ ইংলিশ, আমার ইংরেজি শেখার যাত্রা। এই এই টপিকটি সব টেন্স মিক্সড করার জন্য সেরা। অর্থাৎ আপনি অতীত থেকে বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন। যেমন আমি যদি স্ট্রাকচার গাইডটা দেখি, পাস্ট ইনডিফিনিট মানে কবে শুরু করেছিলাম আমার ইংরেজি শেখার জার্নি। প্রেজেন্ট পারফেক্ট মানে এখনো পর্যন্ত কি কি শিখেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে কোন অবস্থায় আছি, কি করতেছি। ফিউচার পারফেক্ট মানে ভবিষ্যতে কি করে ফেলবো, কতটুকু এগোবো সেটা অনুমান করা। তাহলে দেখেন একটা স্যাম্পল প্রেজেন্টেশন বলছে, হ্যালো এভরিওয়ান, টুডে I'd like to talk about my English learning journey. You have to focus on your pronunciation also. Hello everyone. Today I'd like to talk about my English learning journey. Actually, I started learning English seriously 2 years ago. I started learning English seriously 2 years ago. In the beginning, I was facing many problems with grammar. তাহলে একটা পাস্ট ইনডিফিনিট দেখলাম, একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেখলাম, কিন্তু যে শুরুতে আমি গ্রামার নিয়ে অনেক সমস্যা ফেস করতেছিলাম। আমি 2 বছর আগে ইংরেজি শেখা শুরু করেছিলাম, বাট রিসেন্টলি the situation had changed. Present perfect had changed.
কিন্তু বর্তমানে পরিস্থিতি পাল্টে গিয়েছে। I have learned many new words and I have improved my listening skills. আমি অনেক নতুন শব্দ শিখেছি, বাংলাটা কি শিখেছি, এবং লিসনিং স্কিল ইমপ্রুভ করেছি। Right now, I'm practicing speaking every day with my friends. My goal is clear. By next year, I will have become a fluent speaker. আগামী বছরের মধ্যে আমি একজন ফ্লুয়েন্ট স্পিকার হয়ে উঠব। বাংলাটা কিন্তু এরকম, নির্দিষ্ট সময়ের ভিতর একটা কাজ কমপ্লিট হবে। I will apply for a job in a multinational company. Thank you. I will apply ফর আ জব ইন আ মাল্টিন্যাশনাল কোম্পানি। থ্যাংক ইউ। শুরুতেই কি বলছিলাম, আমরা ইংলিশ পারি না কেন? আমরা টাইমের পরিবর্তন করতে পারি না। আমি যখন প্রেজেন্টেশন দিব, যখন স্পিকিং করব, যখন কনভারসেশন করব, একটা পার্টিকুলার টাইমের উপর ভিত্তি করে আমরা এগোতে পারি না। বিভিন্ন প্রয়োজনে সময়ের পরিবর্তন করতে হয়। এই পরিবর্তন অনুযায়ী যারা ইনস্ট্যান্টলি টাইমের পরিবর্তন করতে পারে, মানে ভার্বের ফর্ম ইউজ করতে পারে টাইম অনুযায়ী, তারাই সাকসেস হতে পারে। স্পোকেন ইংলিশ এইটাই। আমরা ইংলিশে কথা বলতে পারি না, জাস্ট যে টাইমে একটা কথাকে ভাবতেছি, যে টাইমে একটা কথাকে বলতে যাচ্ছি, সেই টাইম অনুযায়ী ইনস্ট্যান্টলি ভার্বের ফর্মটাকে ব্যবহার করতে পারছি না। তাহলে আপনি যদি এইভাবে ধারাবাহিকভাবে টেন্স শিখে এরকম করে মিক্সড টেন্সের উপর প্রেজেন্টেশন দিতে পারেন, সবগুলো টেন্স মেনটেন করে একটা পারফেক্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারেন, আপনি কেন পারবেন না? কোথায় আপনার দুর্বলতা থাকবে? টেকনোলজি অ্যান্ড আওয়ার লাইফ কি বলছে দেখেন। পাস্ট ইনডিফিনিট মানে কি, আগে কেমন ছিল। প্রেজেন্ট পারফেক্ট কি কি পরিবর্তন এনেছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমরা এখন কি করছি। ফিউচার কন্টিনিউয়াস, ভবিষ্যতে কি হতে থাকবে। বলছে টেকনোলজি ইজ চেঞ্জিং আওয়ার লাইফস র্যাপিডলি। দ্রুততার সাথে আমাদের জীবনকে পরিবর্তন করছে প্রযুক্তি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা। 10 years ago, 10 বছর আগে, পিপল ইউজড সিম্পল মোবাইল ফোন। মানুষ জাস্ট সিম্পল মোবাইল ফোন ব্যবহার করত। উই ডিডেন্ট হ্যাভ হাই স্পিড ইন্টারনেট এভরিওয়্যার। ডিডেন্ট হ্যাভ মানে কিন্তু আমাদের ছিল না, ঠিক আছে, আমাদের ছিল না হাই স্পিড ইন্টারনেট সব জায়গায়। বাট নাও টেকনোলজি হ্যাজ চেঞ্জড এভরিথিং। প্রযুক্তি সবকিছু পরিবর্তন করেছে। ইট হ্যাজ মেড আওয়ার লাইফ ইজিয়ার। এটা আমাদের জীবনকে সহজ করেছে। কারেন্টলি উই আর ইউজিং এ স্মার্টফোন ফর অলমোস্ট এভরিথিং। সবকিছুর জন্য আমরা এখন স্মার্টফোন ব্যবহার করছি। উই শপ অনলাইন অ্যান্ড অ্যাটেন্ড ক্লাসেস ডিজিটালি। এই দুটো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, যে আমরা অনলাইনে কেনাকাটা করি এবং ক্লাস করি। ইন দ্য ফিউচার টেকনোলজি উইল বি ডমিনেটিং। ফিউচার কন্টিনিউয়াস, টেকনোলজি ডমিনেট করতে থাকবে। কিসের উপর? এভরি সেক্টর, প্রত্যেকটা সেক্টরের উপর তারা রাজত্ব করতে থাকবে। রোবটস উইল ডু আওয়ার হাউস হোল্ড ওয়ার্কস। বাই 2050 মেবি উই উইল হ্যাভ ডিসকভার্ড ফ্লাইং কার্স। 2050 সালের মধ্যে মনে হয় আমরা এই উড়ন্ত গাড়ি ডিসকভার করে ফেলবো, আবিষ্কার করে ফেলবো। তাহলে সব টেন্স আমি এখানে মেনটেন করার চেষ্টা করছি। বুঝতে পারছেন আপনারা? স্পিকিং এর ডেভেলপমেন্টটা এইভাবেই করতে হবে। টেন্স শিখবো শুধু স্ট্রাকচার না, প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে। আমি কি আপনাদের বোঝাতে পারছি? আপনারা কি নতুন কোনো কিছু Yes, sir. জানতে পারছেন, শিখতে পারছেন? আমাকে একটু আপনারা বলেন যে এই যে ওয়েটা আমি দেখাচ্ছি, যে স্ট্র্যাটেজিটা দেখাচ্ছি, যে টেকনিকটা দেখাচ্ছি, আপনাদের কি মনে হয় যে আমি যদি একটু সময় দিই, এটা তো একদিনে হয় না, এই যে এখন একটা 1 ঘন্টার ক্লাস নিচ্ছি, এটা থেকে সব কমপ্লিট হয়, বাট আপনার কি মনে হয় যে আমি যদি এখানে 8 দিন বা 10 দিন সময় দিতে পারি, এই জায়গাগুলো আমার পানির মতো সহজ হয়ে যাবে? যতটুকু দেখলেন, এই দেখে কি আপনি এই কনফিডেন্টটুকু পান? মনে হয় যে দিস ইজ দ্য কারেক্ট ওয়ে, কারেক্ট গাইডলাইন দ্যাট আই এম ফলোইং রাইট নাও? মনে Sir, হয়? yes, sir. Inshallah, all the sir. Yes, sir. Yes, sir. আপনারা তো টেন্স এর আগে পড়েছেন বা এইভাবে আপনারা দেখেছেন, টেন্স দিয়ে ড্রিল করা, কনভারসেশন করা, প্রেজেন্টেশন দেওয়া, মিক্সড করা, দেখেছেন এইভাবে? এই ফাংশনটা আপনাকে নিতে হবে, এই ফাংশনটা আপনাকে ডেভেলপ করতে হবে। তাহলে আপনি অ্যাকচুয়াল জায়গাটাতে খুব কম সময়ের ভিতর পৌঁছাতে পারবেন। এখানে দেখেন প্রত্যেকটা বিষয়ের উপর এইভাবে দেওয়া। তাহলে এইভাবে আমি এই এইখানে 20টার মতো প্রেজেন্টেশন আছে ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট টেন্স মেনটেন করে। এখন আমাদের আরো একটা টেন্স বাকি থেকে গেছে না, পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলোর ব্যবহার যদিও খুব বেশি হয় না, কিন্তু আমাদের শিখে রাখতে অসুবিধা কি? শিখবো আমরা। অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত, এখনো পর্যন্ত কোনো একটা কাজ হচ্ছে বা চলছে, এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আমি 7 বছর ধরে ইংরেজি শেখাচ্ছি। আই হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর 7 years। এখানে দুটো
টাইমের ব্যবহার বা প্রেপোজিশনের ব্যবহার হয় সিন্স বা ফর। যদি থেকে বোঝায় পয়েন্ট অফ টাইম তাহলে সিন্স, যদি ধরে বোঝায় পিরিয়ড অফ টাইম তাহলে ফর। যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, আমি 2 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি। এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। অতীত থেকে শুরু করে এখনো পর্যন্ত কোনো কাজ হচ্ছে বা চলছে। আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর 2 ইয়ার্স, আমি 2 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি। দে হ্যাভ বিন লিভিং ইন দিস সিটি ফর 3 ইয়ার্স, তারা 3 বছর ধরে এই শহরে বাস করছে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি? অতীতে একটা দীর্ঘ টাইম ধরে, লং টাইম ধরে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল, মনে করেন পাস্ট কন্টিনিউয়াস, অতীতে হচ্ছিল বা চলছিল। বাট পারফেক্ট কন্টিনিউয়াসটা কি আমাদের কম্পেয়ার করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে রাইট নাও কোনো কাজ হচ্ছে, আমি ইংরেজি শিখতেছি এখন, আই এম লার্নিং ইংলিশ নাও, আমি 5 দিন ধরে ইংরেজি শিখতেছি, তখন আর আই এম লার্নিং না বলে আমি বলছি আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 5 ডেজ। মানে পারফেক্ট কন্টিনিউয়াস তখন বলছি যখন ওই কন্টিনিউয়াস, মানে একটা কাজ কন্টিনিউয়াসলি একটু লং টাইম ধরে হচ্ছে, তখন আমি বলছি পারফেক্ট কন্টিনিউয়াস। লং টাইম ধরে হচ্ছিল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। লং টাইম ধরে হতে থাকবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। জাস্ট হতে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস। লং টাইম ধরে হতে থাকবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমি বিকাল 5টা পর্যন্ত কাজটি করতে থাকবো, আমি যদি জাস্ট বলে আমি এই কাজটা করতে থাকবো, আই উইল বি ওয়ার্কিং, আই উইল বি ডুইং দিস ওয়ার্ক। আমি 5টা পর্যন্ত করতে থাকবো, আই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক আনটিল 5 p.m. আমি 5 বছর, আগামী 5 বছর আমি এই অফিসে কাজ করতে থাকবো। বাই নেক্সট ইয়ার, আগামী বছর সরি, আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস অফিস ফর 5 ইয়ার্স, মানে 5 বছর ধরে আমি এই কাজটি করতে থাকবো। আচ্ছা, তাহলে এইভাবে এই 3টা কন্টিনিউয়াস টেন্সের টাইমিংটা যদি আমরা বুঝে নিই, এগুলো দিয়ে নেগেটিভ ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করে শেখা সবই দেওয়া আছে। সব কিছু আপনারা এখানে পাবেন, সব অনেক কিছু, এটা একদিনে শেষ হবে না। এইখানে দেখেন কত ডাবল ইউএস ওয়ার্ড আছে। ইউ হ্যাভ বিন প্লেইং ভিডিও গেমস ফর 3 আওয়ার্স, ইউ হ্যাভ নট বিন প্লেইং ভিডিও গেমস ফর 3 আওয়ার্স, হ্যাভ ইউ বিন প্লেইং ভিডিও গেমস ফর 3 আওয়ার্স, তুমি কি 3 ঘন্টা ধরে ভিডিও গেম খেলছো? হ্যাভেন্ট ইউ বিন প্লেইং ভিডিও গেম ফর 3 আওয়ার্স, তুমি কি 3 ঘন্টা ধরে খেলছো না? হাউ লং হ্যাভ ইউ বিন প্লেইং, কতক্ষণ ধরে তুমি এই ভিডিও গেম খেলছো? হোয়াট হ্যাভ ইউ প্লেইং ফর 3 আওয়ার্স, তুমি কি কি খেলছো 3 ঘন্টা ধরে? যাই হোক, এরপরে এগুলো কনভারসেশন আছে, অনেক কনভারসেশন আছে, অনেক কনভারসেশন, সেন্টেন্স ট্রান্সলেশন আছে, কনভারসেশনের অ্যান্সার দেওয়া আছে। এরপর স্পিকিং প্র্যাকটিস ক্লাস, কিসের উপর? আগে ছিল ইনডিফিনিট, তারপর অ্যাড হলো কন্টিনিউয়াস, তারপর অ্যাড হলো পারফেক্ট। এবার সবগুলো টেন্স দিয়ে আমরা স্পিকিং প্র্যাকটিস করব, সবগুলো টেন্স দিয়ে। মাই ইংলিশ লার্নিং জার্নি। হ্যালো এভরিওয়ান, টুডে I want to talk about my English learning journey. Actually, I started learning English seriously 2 months ago. Before that, I had been struggling with grammar for a long time. তাহলে এইটা কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বলছে যে এই ইংরেজি শেখার আগে আমি গ্রামার নিয়ে অনেক দিন ধরে লড়াই করে যাচ্ছিলাম। রাইট নাও আই এম প্র্যাকটিসিং স্পিকিং এভরি ডে, আমি রেগুলার প্র্যাকটিস করছি। I have learned many new words recently. I have been taking online classes for the last few weeks. কিছু কিছু সপ্তাহ ধরে আমি অনলাইন ক্লাসও করে আসছি। I hope I will improve soon. By next year, I will have been speaking. আগামী বছরের মধ্যে আমি কথা বলতে থাকবো ইংলিশে ফ্লুয়েন্টলি ফর আ হোল ইয়ার, সারা বছর ধরে। তাহলে এইভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস দিয়েও প্রেজেন্টেশন তৈরি করা, যেটা আপনি সচরাচর কোথাও দেখবেন না। কারণ কি জানেন, এই পারফেক্ট কন্টিনিউয়াস গুলো মূলত প্র্যাকটিক্যাল স্পিকিং এ তেমন ব্যবহার হয় না। তারপরেও শেখার জন্য, বোঝার জন্য আমি জোর করে ধরে এখানে দিয়েছি, যাতে করে আপনারা বিষয়গুলো জেনে যান, শিখে যান, ভুল না হয়। আ মেমোরেবল ট্রিপ, একটা স্মরণীয় ভ্রমণ। আই লাভ ট্রাভেলিং। লাস্ট ইয়ার I went to Cox's Bazar with my friends. When we reached there, the sun was setting. It was beautiful. We had booked our hotel before we arrived. এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। দুটো আলাদা ক্লজ থাকে, যেটা বেশি অতীতে ঘটে পাস্ট পারফেক্ট দ্বারা আইডেন্টি করা হয়, যেটা একটু পরে ঘটে পাস্ট ইনডিফিনিট দ্বারা আইডেন্টিফাই করা হয়। উই স্টেড দেয়ার ফর 3 days, আমরা সেখানে
3 দিন ছিলাম। উই হ্যাড বিন প্ল্যানিং দিস ট্রিপ ফর মান্থস বিফোর উই ফাইনালি ওয়েন্ট। হ্যাঁ, আমরা এই ট্রিপটার পরিকল্পনা করে আসছিলাম 1 মাস ধরে এখানে আসার আগে। আই হ্যাভ ভিজিটেড মেনি প্লেসেস, আমি অনেক জায়গা ভ্রমণ করেছি, বাট দিস ট্রিপ ওয়াজ দ্য বেস্ট। আই উইল গো দ্যার এগেইন নেক্সট উইন্টার। অ্যাট দিস টাইম নেক্সট ইয়ার আই উইল বি ওয়ার্কিং অন দ্যাট বিচ এগেইন। সো এগুলোর বাংলাও এখানে দেওয়া আছে। তো যাই হোক, এইভাবে যদি আপনারা টেন্সটাকে প্র্যাকটিস করতে পারেন, সবগুলো টেন্স মেনটেন করে যদি একটা প্রেজেন্টেশন দিতে পারেন, 3টা 4টা প্রেজেন্টেশন আপনি দেন, মুখ দিয়ে একবার কথা বের করেন, আপনার পছন্দের টপিকের উপর আপনি কথা বলেন, আমার সামনে আপনি প্রেজেন্ট করেন, দেখেন আপনি কত দ্রুততার সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারছেন, কত দ্রুত ভাষাটাকে কাভার করতে পারছেন। এই ভাষা কঠিন না, আমরা নিজেরাই এটাকে কঠিন করে ফেলি। এখানে একটা অ্যাসেসমেন্ট দেওয়া আছে, তুমি কি আমাকে চেনো, আমি তোমাকে চিনি। তুমি এখন কি করছো, আমি ইংরেজি প্র্যাকটিস করছি। তুমি কি দুপুরের খাবার খেয়েছো, আমি খাইনি। এই কোশ্চেন অ্যান্সার গুলো উইদিন ভেরি শর্ট টাইম আপনাকে অ্যান্সার করতে হবে। তাহলে বুঝতে পারবো যে আপনি কতটুকু শিখছেন। এই অ্যাসেসমেন্টটা, ডু ইউ নো মি, ইয়েস আই নো ইউ, হোয়াট আর ইউ ডুইং, আই এম প্র্যাকটিসিং ইংলিশ, হ্যাভ ইউ টেকেন ইউর লাঞ্চ, I haven't taken yet. For how long has he been waiting? বলতো এই 4 নম্বরটার ইংলিশ কি? সে কতক্ষণ ধরে অপেক্ষা করছে। এই যে ধরে লেখা আছে না, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফর হাউ লং হ্যাজ হি বিন ওয়েটিং, সে সকাল থেকে অপেক্ষা করছে। হি হ্যাজ বিন ওয়েটিং সিন্স মর্নিং, এখানে থেকে আছে, তাহলে সিন্স হবে। হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে, তুমি গতকাল কোথায় গিয়েছিলে? পাস্ট ইনডিফিনিট, আই ওয়েন্ট টু দ্য হসপিটাল। যখন আপনি অ্যাফার্মেটিভ করবেন মেইন ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে, বাট ইন্টারোগেটিভে ডিড এর ব্যবহার হবে এবং মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকবে। 5 নম্বর কি? হোয়ার ডিড ইউ গো, আই ওয়েন্ট। হোয়ার ডিড ইউ গো, আই ওয়েন্ট। তুমি যখন ফোন করলে সে তখন কি করছিল? ওয়েন ইউ কল্ড, হোয়াট ওয়াজ হি ডুইং, সে তখন ঘুমাচ্ছিল, হি ওয়াজ স্লিপিং। তাহলে দেখছেন, সবগুলো টেন্স মেনটেন করে এখানে এই সেন্টেন্স গুলো দেওয়া, এটার অ্যান্সারও দেওয়া আছে। বাট আগে আপনাকে চেষ্টা করতে হবে। একবার ভাবেন, এই যতগুলো স্টেপ আমি দেখালাম, এই স্টেপ গুলো ফলো করলে আপনি কি সত্যিকার অর্থে ইংলিশে কথা বলতে পারবেন না? বলেন, পারা যাবে? সম্ভব মনে হয়? Yes, sir. স্যার এগুলো আপনার বইতে দেয়া নাই স্যার। জি স্যার সম্ভব। এটা কি স্যার আপনার বই, মানে আপনার যে বইটা লেখা এই বইতে আছে? আছে, আমার বইতে সবকিছু সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন করে সাজানো আছে। আমার লেখা এই বইটা আমার অনেক সাধনার। এই বইটা আহ, দেখেন, আমি আমার অফলাইনে কোনো প্রতিষ্ঠান নেই, বা আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা নিয়ে পুরোটা সময় কাজ করি না। আমি একটা পার্মানেন্ট জবের ভিতর আছি, আমি আপনাদেরকে বলছি। আমি জাস্ট আমার অনলাইনে এই ফ্রি টাইম বা লেজার টাইমে এই ক্লাসগুলো নিয়ে থাকি। বাট আমার কাছে যারা ক্লাস করে, যারা আসে, আমি অনেক পরিশ্রম করে পড়াই। আমি প্রত্যেকটা বিষয়কে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি, পড়ানোর বা শেখানোর চেষ্টা করি। তো আমার কাছে যারা আসে তারা জানে আমি কি পড়াই, কিভাবে পড়াই। আমার এই বই, এটা লক্ষ টাকার সম্পদ। এই যে আমি বইটা বিক্রি করি, এটা আমার বিক্রিও করতে ইচ্ছা হয় না। বিশ্বাস করেন, মনে হয় যেন আমার সব আমি দিয়ে দিলাম। এটা আমার অনেক সাধনা। আপনারা বাংলাদেশের অনেক টিচার দেখবেন, লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, ফলোয়ার, হাজার হাজার মনে রাখবেন, প্রতিষ্ঠান যত বড় তার ভিতরে তত বেশি ফাঁকা থাকে। এটা আপনারা দেখে আসবেন, ঘুরে আসবেন। অনেক বই আছে বাংলাদেশে, লক্ষ লক্ষ কপি বিক্রি হয়েছে জাস্ট ফর অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপনের কারণে, মার্কেটিং এর কারণে। আমি তো মার্কেটিং করতে পারি না, আমার তো এরকম লোক টোক নাই। আমি আমি একাই ক্লাস নিচ্ছি, আপনারা আমাকেই দেখছেন, ভর্তি হলে আমার কাছেই ভর্তি হচ্ছেন। আমি আমার মতো করে পার্সোনাল কিছু কিছু স্টুডেন্টকে পড়াই। কেন পড়াই? আমি এই ল্যাঙ্গুয়েজটা জানি। আমি একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে ইংলিশেই অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, লিঙ্গুইস্টিকে করছি, আইএলটিএস দিয়েছি, সেল্টা দিয়েছি। আমি জানি, আমি পারি। তাই আমার জায়গা থেকে যতটা সম্ভব আমি এটা দিয়ে যাচ্ছি, এক্সপ্লোর করছি, শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছি যারা ইংলিশটা শিখতে চায়, কারেক্ট ওয়েটা কি, কারেক্ট গাইডলাইনটা কি। এজন্য ফ্রি ক্লাস নিয়ে থাকি। এখন সবাই তো ফ্রিতে সবকিছু পড়াবে না। ফ্রিতে কেউ আপনাকে শেখাবে, আমার কি লাভ? আমি এই যে আপনাকে দিচ্ছি, আমার কি লাভ? লাভ আছে? নেই। এর জন্য পেইড কোর্স আমার থাকে, যেটা সত্যি কথা। এখানে তো কোনো লুকোচুরি কোনো কিছু নেই। আমার পেইড কোর্সে যারা আসে তারা এমনিতেই আসে, টাকা পে করে তাদের ক্লাস করে। সেখানে ক্লাস করে তাদের আমি মাস মোর এফোর্ট দিতে পারি, কারণ একটা স্টুডেন্ট ফ্রি ক্লাস করলে গুরুত্ব দেয় না। ওই লোকটা তো ক্লাস নেয়, ও প্রতিদিন ক্লাস নেয়, দেখি কিসের ক্লাস নিচ্ছে,
একটু ভাত খেয়ে আসি, একটু টিভি দেখে আসি, আবার একটু জয়েন করি। পেইড কোর্স করলে কি হয়, আপনার একটা গুরুত্ব থাকে, একটা রেসপন্সিবিলিটি থাকে, আমি এখানে টাকা দিছি, আমার পড়তে হবে, আমার একটা দায়িত্ব থাকে, ও আমাকে টাকা দিছে, আমাকে পড়াতে হবে। বাট আপনি ফ্রি ক্লাস করছেন, আমি যদি বলি আজকে ক্লাস নিব না, আপনার কিছু করার আছে? নাথিং। সো পেইড কোর্সে কি হচ্ছে, একটা ফর্মাল প্রসেসের ভিতরে আসতেছেন, আপনার সাথে আমার একটা আলাদা রিলেশন তৈরি হয়ে যাচ্ছে। আপনার এটার বাইরেও যে কোনো বিষয় নিয়ে যদি সমস্যা থাকে ইংলিশে, সেটা আপনি সলভ করে নিতে পারছেন। আমার এই বইটাতে কি আছে, এই বইটাতে দেখেন, এই যে প্রত্যেকটা টেন্স, এই যে প্রেজেন্ট, দেখেন লেখা আছে প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স পার্ট 2, চ্যাপ্টার 11। তো এই যে প্রত্যেকটা টেন্স এর ফাংশন গুলো সুন্দরভাবে দেওয়া, এবং এইভাবে দেখেন স্টেপ বাই স্টেপ তৈরি করা। আই এম রাইটিং আ লেটার, আই ওয়াজ রাইটিং আ লেটার, আই উইল বি রাইটিং আ লেটার। আমি একটা চিঠি লিখছি, আমি একটা চিঠি লিখছিলাম, আমি একটা চিঠি লিখতে থাকবো। উই আর প্লেইং ক্রিকেট, উই ওয়ার প্লেইং ক্রিকেট, উই উইল বি প্লেইং ক্রিকেট। আমরা ক্রিকেট খেলছি, আমরা খেলিতেছিলাম, আমরা খেলতে থাকবো। এইভাবে সেন্টেন্স সাজানো আছে। নেগেটিভ কিভাবে করবেন দেওয়া আছে, ইন্ট্রোগেটিভ কিভাবে করবেন দেওয়া আছে, ডাবল ইমেজ ওয়ার্ড অ্যাড করে কিভাবে করবেন দেওয়া আছে। এগুলো কিন্তু আমার বইয়ের পেজ দেখাচ্ছি, এই বইটাতে আরো বেশি নিট অ্যান্ড ক্লিন ভাবে সাজানো। এরপর পারফেক্ট টেন্স। তো পারফেক্ট টেন্সের প্রত্যেকটা বিষয়ের উপর ডেফিনেশন দেওয়ার পর এই যে পারফেক্ট টেন্সের টেবল বা সক আপনি এখানে পাবেন। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটা করেছে। উই হ্যাড প্লেড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলেছিলাম। ইউ উইল হ্যাভ ওয়াচ টিভি, তুমি টিভি দেখে থাকবে। হি উইল হ্যাভ ওয়াচ ড্রিভেন এ কার, সে গাড়ি চালিয়ে থাকবে। শি উইল হ্যাভ বট আ পেন, সে একটা কলম কিনে থাকবে। সো এইভাবে পারফেক্ট টেন্সের ফাংশন গুলো দেওয়া, সেখানে কিভাবে নেগেটিভ করবেন, কিভাবে ইন্ট্রোগেটিভ করবেন, কিভাবে নেগেটিভ ইন্ট্রোগেটিভ করবেন, আমার এই বইটাতে দেওয়া আছে। বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্বের প্র্যাকটিক্যাল ব্যবহার এই বইটাতে দেওয়া আছে। এই যে সেন্টেন্স গুলো কিভাবে আপনি ড্রিল করবেন। ইউ আর ইটিং রাইস, ইউ আর নট ইটিং রাইস, আর ইউ ইটিং রাইস, আরন্ট ইউ ইটিং রাইস, দে আর প্লেইং ফুটবল, দে আর নট প্লেইং ফুটবল। সো এই যে এইমাত্র আপনাদের দেখাইছিলাম না যে একটা সেন্টেন্স দিয়ে, ড্রাইভ ভার্ব দিয়ে কিভাবে 12টা সেন্টেন্সে পরিণত করা যায়, এই যে এটা আমার বইতে দেওয়া আছে। তো এই এই আর কি। সো যেটা আমি আপনাদেরকে বলছি, আপনারা আমার ক্লাসগুলো তারাই বুঝবে যারা বিভিন্ন জায়গা থেকে ক্লাস করে আসছে, বিভিন্ন জায়গা থেকে কোর্স করে আসছে। তারা বুঝতে পারবে যে আমি কোন জায়গায় কিভাবে শিখছি আর এখানে কিভাবে শিখতেছি। কারণ আমি অনেক পরিশ্রম করে পড়াই যাদেরকে পড়াই। আমি চাই আমার 5 জন থাকুক, বাট 5 জন যেন এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হয়ে বের হয়। আমি যেন দেখাতে পারি যে এ আমার স্টুডেন্ট ছিল, সে এখন ইংলিশ এক্সপার্ট। এবং আমি তো আপনাদের গতকালও বলছি, আমার কাছে পড়ে মাদারীপুরে একজন প্রতিষ্ঠান দিয়েছে অফলাইনে, সে সিলেটে আছে, চিটাগাংয়ে আছে। তো আমি সেভাবেই পড়াই যাতে করে সেই স্টুডেন্টটা নিজে থেকে ইংলিশে মাস্টার্স হতে পারে, তার নেক্সট জেনারেশনকে শেখাতে পারে, এই ল্যাঙ্গুয়েজটাকে সে ধরে রাখতে পারে। আমি গতকাল ক্লাস নিয়েছিলাম ইন্ট্রোডাকশন এন্ড আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের উপর। আহ, ওই ক্লাসটা অনেকের কাছে হার্ড মনে হয়েছিল। আজকের এই ক্লাসটা অনেকের কাছে, আপনাদের কাছে সহজ মনে হচ্ছে, যারা একদম দুর্বল আছেন। আমি বিশেষ করে এই মানে একদম এই সিম্পল বিষয়গুলো অতটা বেশি পড়াই না, আগে পড়াতাম, বাট এখন আমি অতটা বেশি এই সিম্পল বিষয়গুলো দেখাই না। আমি বর্তমানে আইএলটিএস এর ক্লাসগুলো বেশি নিয়ে থাকি। তো এইগুলো যখন পড়াই তখন আমার কেমন যেন মানে ওরকম ফ্রুটফুল মনে হয় না, বা ভালো লাগে না, বেশি কমপ্লেক্স বিষয়ের ভিতর চলে গেছি। তো তো ওই কমপ্লেক্স বিষয় আবার সবাই নিতে পারে না, এটা আবার একটা সমস্যা। তো যাই হোক, সবকিছু মিলায়ে আমি একদম, যারা আমার কোর্সে আসবেন আমি একদম বেসিক থেকেই শুরু করব। একদম শুরু থেকে ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয় পাবেন। আপনাদের এই ভার্বের ফর্মগুলো, এই যে বারবার বলছি যে ভার্বের উপর ফোকাস করতে হবে, ভার্ব রিলেটেড ভোকাবুলারি বেশি করে পড়তে হবে। এগুলো অনেক সুন্দরভাবে দেওয়া আছে। এখানে 200টা ভার্ব আছে মোস্ট ইউজফুল, যেগুলো আমরা আমাদের বাংলার ডে টু ডে লাইফে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফাংশনে বলে থাকি। বাট ইংলিশে প্রপার প্র্যাকটিস না থাকার কারণে, চর্চা না থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। এটা হচ্ছে আমাদের মেইন প্রবলেম। হ্যাঁ। সো এই ভার্ব গুলো দিয়ে কিভাবে গল্প তৈরি করতে হবে, এটা আমি দেখাই। এক এক মিনিট একটু দেখেন আপনারা, এটা আমি আগে দেখিয়েছি যদিও। মনে করেন আমি 10টা ভার্বকে আলাদা করলাম। এই কাজটা করতে পারলে কি হয়, আপনার ক্রিয়েটিভ ডেভেলপমেন্টটা হয়। আপনি যদি গতানুগতিক ধারায় ভার্ব পড়তে থাকেন, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, অ্যাক্ট মানে আচরণ করা, অ্যাচিভ মানে অর্জন করা, অ্যাডমায়ার মানে প্রশংসা করা, অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, আপনি ভুলে যাবেন। বাট আপনি এটা দিয়ে গল্প তৈরি করেন, ওয়ার্ড গুলো দিয়ে সেন্টেন্স তৈরি করেন, সেন্টেন্স গুলোকে এমন ভাবে আপনি মিলান যাতে করে একটা গল্পে পরিণত হয়, দেখবেন আপনি আপনার রাইটিং এর একটা ডেভেলপমেন্ট পাবেন। ফর এক্সাম্পল, একটা সাবজেক্ট নিলাম আই, একটা ভার্ব দিলাম অ্যাকসেপ্ট। তাহলে এই দুটো ওয়ার্ডের মানে কি, আমি গ্রহণ করি। এখন আমি যদি বলি আই অ্যাকসেপ্টেড, ইডি যুক্ত করি, এর বাংলা অর্থ হচ্ছে আমি গ্রহণ করেছিলাম।
কি সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে আমি একটা কথা বলছিলাম যে বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে, যে কোনো কিছু আপনি বসাই দেন। ফর এক্সাম্পল, আই অ্যাকসেপ্টেড হিজ প্রপোজাল। প্রপোজাল, আমি তার প্রস্তাবটা গ্রহণ করেছিলাম। কিসের প্রস্তাব? কি, যে কোনো একটা থিমের উপর আমি এই গল্পটা দাঁড় করাবো। আমি একটা সেন্টেন্স আমি এর আগে যদি লিখতে পারি যে, মনে করো আমি একটা মেয়ে হয়ে কথা বলছি এইভাবে, আ বয়, একটা ছেলে, লাভস মি ভেরি মাচ, আমাকে খুব ভালোবাসে। হি প্রপোজড মি ইয়েস্টারডে, যে কোনো একটা থিম আমি দাঁড় করাচ্ছি, সে গতকাল আমাকে প্রপোজ করেছিল। এইবার আমি এই বাক্যটা এইখানে লিখি যে আই অ্যাকসেপ্টেড হিজ প্রপোজাল ইয়েস্টারডে। এইটুকু কেন লিখলাম? আমি চেষ্টা করব এই যে 10টি ভার্ব আমি আলাদা করে নিয়েছি, এই 10টি ভার্বকে কমন রেখে একটা গল্প তৈরি করা। যেমন এরপর আছে অ্যাক্ট, মানে আচরণ করা, অ্যাক্টেড অ্যাক্টেড। সো আমি যদি বলি হি অ্যাক্টেড, এই দুটো ওয়ার্ডের মানে কি? সে আচরণ করেছিল ইন ফ্রন্ট অফ মি, অফ মি আমার সামনে, লাইক আ হিরো, একটা হিরোর মতো, একটা নায়কের মতো, ইন দা টাইম অফ প্রপোজিং, প্রপোজ করার সময় সে আমার সামনে একটা হিরো, একটা নায়কের মতো আচরণ করেছিল। ওই যে করে না, হাঁটু গেড়ে বসে প্রপোজ করে। অ্যাচিভ মানে অর্জন করা। হ্যাঁ, এবার আমি যদি বলি যে হি অ্যাচিভ, সে অর্জন করেছে, বা এটা আমি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখি, হি হ্যাজ অ্যাচিভড মেনি থিংস, মেনি থিংস ইন লাইফ, ইন লাইফ, জীবনে সে অনেক কিছু অর্জন করেছে। কারণ বিকজ রিসেন্টলি হি হ্যাজ কমপ্লিটেড MBBS ডিগ্রি, সে MBBS ডিগ্রি কমপ্লিট করেছে রিসেন্টলি। সো নাও আই মিন সে একজন ডাক্তার এখন আর কি, এজন্য প্রত্যেকে তাকে সম্মান করে। মানে আমি এটা লিখতে পারি এখানে, দেখেন অ্যাডমায়ার মানে প্রশংসা করা। নাও এখন এভরিওয়ান অ্যাডমায়ার্স হিম, এখন প্রত্যেকে তার প্রশংসা করে। এভরিওয়ান অ্যাডমায়ার্স কেন লিখলাম জানেন? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এভরিওয়ান, নো ওয়ান, সামওয়ান, সামবডি, এগুলো সিঙ্গুলার সাবজেক্টের কাজ করে, এগুলো প্রোনাউনের ভিতর থাকে, ইনডিফিনিট প্রোনাউন। এদের পরে ভার্বের সাথে এস বা ইয়েস হয় যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এরপর হচ্ছে অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া। হি অ্যাডভাইজেস মি অ্যাবাউট সো মেনি থিংস, সে আমাকে অনেক বিষয় সম্পর্কে উপদেশ দেয়, সো দ্যাট, যাতে করে, আই ক্যান গেট সাকসেস ইন লাইফ, যাতে করে আমি জীবনে সফল হতে পারি, সফল হতে পারি। এরপর কি আছে? অ্যাফেক্ট মানে প্রভাবিত করা। দিস থিংস, দিস থিংস অর্থাৎ এই বিষয়গুলো, অ্যাফেক্ট মি আ লট, এই বিষয়গুলো আমাকে খুবই প্রভাবিত করে, এই বিষয়গুলো আমাকে খুবই প্রভাবিত করে। এগ্রি মানে রাজি হওয়া। ফর দ্যাট রিজন, দ্যাট এগুলোকে বলা হয় লিঙ্কিং বা ট্রানজিশনাল ওয়ার্ড। আপনি যখন একটা প্রেজেন্টেশন দিবেন, যখন একটা প্যারাগ্রাফ লিখবেন, লিঙ্কিং বা ট্রানজিশনাল ওয়ার্ডের ব্যবহার করলে কোহেশন ঠিক থাকে, অর্থাৎ একটার সাথে একটা সেন্টেন্সের কানেকশনটা ঠিক থাকে, তখন আইএলটিএস বা অন্যান্য জায়গাগুলোতে অনেক ভালো মার্ক গ্যাদার করা যায়, সেন্টেন্সের সিকোয়েন্সটা ঠিক থাকে। ফর দ্যাট রিজন আই এগ্রিড হিজ প্রপোজাল, এ কারণে আমি তার প্রস্তাবটা গ্রহণ করেছিলাম। ঠিক আছে, এগ্রি মানে রাজি হওয়া, আমি রাজি হয়েছিলাম। অ্যামেজ মানে বিস্মিত হওয়া। ওয়েন আই এগ্রিড হিজ প্রপোজাল, যখন আমি তার প্রস্তাবে রাজি হয়েছিলাম, হি amazed, AMAZED, he amazed and amused me a lot, সে বিস্মিত হয়েছিল and আমাকে অনেক আনন্দ দিয়েছিল। amused মানে আনন্দ দেওয়া, and amused me a lot। যাই হোক, আমি চেষ্টা করেছি এই ভার্বগুলোকে কমন রেখে একটা থিমের উপর গল্প তৈরি করা। এবার আমি এখানে একটা টপিক সেন্টেন্স লিখলাম। ফর এক্সাম্পল আমি লিখে দিলাম আ লাভ স্টোরি, একটা ভালোবাসার স্টোরি, গল্প। তাহলে দেখেন, এরকম আপনি 10টা ভার্ব নিয়ে যে কোনো থিমের উপর ভার্বগুলোকে কমন রেখে যদি বাক্য তৈরি করেন, বাক্যগুলো যদি এভাবে লেখেন যাতে করে একটা গল্পে পরিণত হয়। গল্প তৈরি করার জন্য আলাদা কিছু ভার্ব, 4-5টা ভার্ব আপনার নিয়ে আসার প্রয়োজন হতে পারে, বাট হয়তো এটা একটু টাইম কনজিউমিং, আপনাকে সময় দিতে হবে, ভাবতে হবে, ভাবনার একটা বিষয় আছে, ক্রিয়েটিভ হতে হবে। বাট এটা টাইম দিয়ে একবার করতে পারলে যে ভার্বগুলোর আপনি ব্যবহার করছেন
ওই ভার্বগুলো আপনি আর কখনো ভুলবেন না। ওই ভার্বগুলো আপনার অলওয়েজ মনে থাকবে, যেটা গতানুগতিক ভাবে 10 বার পড়লেও আপনি ধরে রাখতে পারতেন না। এটা আপনি একবার করে দেখবেন, এটা কোনো ইউটিউব চ্যানেলে আপনি পাবেন না, খুঁজে দেখে আসেন কোন টিচার এইভাবে করাইছে। এটা করাতে গেলে ব্রেনের উপরেও প্রেসার পড়ে। এটা আমি করাচ্ছি, আমাকে তো ভেবে ভেবে লিখতে হচ্ছে। তো এটা চারটেখানি কথা না। কিন্তু এইটা আপনি 10 দিন, আমার 200টা ভার্ব আছে, 20টা করে ভার্ব নিয়ে 10 দিন আপনি প্র্যাকটিস করেন, এই প্র্যাকটিসটাও আমি আপনাদেরকে করাবো। তাহলে ওই যে ভোকাবুলারির যে ডেভেলপমেন্ট আপনার কেন হবে না আপনি ভাবেন। A boy loves me very much. He proposed me yesterday. I accepted his proposal is a verb. Accept, accept, accepted. He acted in front of me like a hero. এরপর he has achieved many things in his life. ACHIEVED. Achieved. He has completed, now everyone admires him. He advises me about so many things so that I can get success in life. Advice মানে উপদেশ দেওয়া। Advice মানে উপদেশ দেওয়া। So that I can get success in life. These things affect me a lot. এই বিষয়গুলো আমাকে খুবই প্রভাবিত করে। For that reason I agreed his proposal. এই কারণে আমি তার প্রস্তাবে রাজি হয়েছিলাম। When I agreed his proposal, যখন আমি তার প্রস্তাবে রাজি হয়েছিলাম, he amazed and amused me a lot. সে বিস্মিত হয়েছিল এবং আমাকে অনেক আনন্দ দিয়েছিল। তাহলে এই যে ভার্বগুলো, যে ভার্বগুলো আমি সিলেক্ট করছি, সেই ভার্বগুলোকে কমন রেখে আমি একটা ছোট স্টোরি তৈরি করেছি একটা থিমের উপর। এই ভার্বগুলো আপনি আর ভুলবেন। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, অ্যাক্ট মানে আচরণ করা, চিপ মানে অর্জন করা, অ্যাডমায়ার মানে প্রশংসা করা, অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, ফেক্ট মানে প্রভাবিত করা, এগ্রি মানে রাজি হওয়া, মেইজ মানে বিস্মিত হওয়া, মিউজ মানে আনন্দ দেওয়া। কয়েকটা শব্দ নতুন শিখে তো আপনি যেতে পারলেন। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমি কি বললাম, বোঝাতে পারলাম কোনো কিছু? ওকে স্যার। হ্যাঁ, জি স্যার, আপনার বইটা একটু অর্ডার করতে হবে, এটা কোথা থেকে নিতে হবে এটা? ওয়েবসাইট থেকে অথবা আমার পার্সোনাল নাম্বারে, নাম ঠিকানা নাম্বার দিয়ে অর্ডার করতে পারবেন। তো যাই হোক, সো এইভাবে আপনারা এই বিষয়গুলোকে ডেভেলপ করতে পারেন। ক্রিয়েটিভ হতে হবে, তাহলে ল্যাঙ্গুয়েজটাকে আপনারা প্রফেশনালি শিখতে পারবেন। আমি আবারও বলছি, এই যে ফ্রি ক্লাসগুলো চলছে, এটা 6 তারিখের পর আর থাকবে না ওইভাবে রেগুলারিটি মেনটেন করে। আগামী 7ই মার্চ থেকে আমাদের পেইড কোর্সের সম্পূর্ণ নতুন ব্যাচ শুরু হবে। সপ্তাহে 4 দিন ক্লাস, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র রাত 10টা থেকে 11টা ক্লাস টাইম থাকবে। 2,000 টাকা কোর্স ফি, 2,000 টাকা দিয়ে আপনি পেইড কোর্সে এনরোল করতে পারবেন। বাট আমি এই সুযোগটাও রাখছি, যদি একবারে না দিতে পারেন 1,000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন, বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে। এইভাবে কেউ ভেঙে ভেঙে টাকা নেয় না, বাট আমি এটা সুযোগ দিয়ে থাকি। কোর্স হচ্ছে 3 মাসের, রেগুলারিটি মেনটেন করে ক্লাস করলে 3 মাসের ভিতরে আপনি এক্সপার্ট হতে পারবেন। যদি এর থেকে বেশি সময় লাগে সেটাও আপনি পাবেন, তার জন্য আলাদা কোনো পেমেন্ট করতে হবে না। টোটাল কোর্স ফি 2,000 টাকা। এই 2,000 টাকার ভিতরেই আপনি যতদিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন আপনি থাকতে পারবেন। এবং এই কোর্সটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। আপনি আইএলটিএস এর প্রিপারেশন নেন, বা স্টুডেন্ট, হাউসওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট, প্রত্যেকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। একদম অন টু অন কেয়ারের মাধ্যমে আমি শিখিয়ে থাকি। প্রত্যেকটা ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। এইভাবে ক্লাসগুলো সন্ধ্যা বা রাতেই হয়, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা সময় বের করে করতে পারে। এটা রমজান মাস, আহ, এই মাসে আপনারা আরো বেশি ফোর্স দিয়ে শিখতে পারবেন। অনেকে বলবেন যে ঈদের পর করবো, ঈদের জন্য ঝামেলা হবে, এটা হবে। এটা কোনো কথা না। যদি আপনার শেখার তীব্র ইচ্ছা থাকে, আজকে থেকেই আপনি প্র্যাকটিস শুরু করেন। ল্যাঙ্গুয়েজ আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত দ্রুত ডেভেলপ করবেন। আর ওই যে একটা কথা বললাম, একবার শিখে নিলে এটা তো আপনি ভুলবেন না। এটা তো খাওয়ার জিনিস না, বা পরা পোশাক না যে ছিঁড়ে যাবে বা হজম হয়ে যাবে। একটা বিদ্যা, একটা জ্ঞান, একটা নলেজ একবার শিখতে পারলে সারা জীবন আপনার অ্যাসেট বা সম্পদ হয়ে থাকবে। তো রাত 10টায় থাকবে ক্লাস টাইম, রাত 10টা থেকে 11টা। আর এইভাবে ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে আমি ক্লাসগুলো নিয়ে থাকি। ফ্রি ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল আপনারা পাবেন। পেইড কোর্সে যারা আসবেন তারাও প্রত্যেকটা ক্লাসের, প্রিমিয়াম ক্লাসের রেকর্ড প্লাস পিডিএফ ফাইল পাবেন। আর হচ্ছে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা বিষয় আমি বোঝাবো। একজন স্টুডেন্ট শুধু স্পোকেন নয়, সম্পূর্ণ ভাষাটা যাতে নিজের আয়ত্তে আনতে পারে সেভাবেই আমি শেখাবো। টোটাল পেইড কোর্সের ক্লাস থাকবে 70টা, অর্থাৎ এখানে হিউজ ক্লাস দ্যাট ইউ ক্যান নট ইমাজিন। প্রথম 10টি ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ইংরেজির ভিত্তিটা মজবুত হয়। 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, একদম সিকোয়েন্স মেনটেন করে, ধারাবাহিকতা মেনটেন করে আপনি এগোতে পারবেন।
আপনি বুঝতে পারবেন আমার শুরুটা কোথায়, শেষটা কোথায়, কোন টপিকের সাথে কোন টপিক কানেক্টেড বা রিলেটেড, কোনটার পর কোনটা আমি পড়ছি বা এগোচ্ছি। আদারওয়াইজ আমি যে কথাটা বলছিলাম, আপনি ইংলিশ শিখতে চান, শেখার ইচ্ছা আছে, আজকে আমার কাছে ফ্রি ক্লাস করার সুযোগ পেয়েছেন তাই আসছেন, কালকে অন্য জায়গায় যাবেন, পরের দিন ফেসবুক পেজে একটা ক্লাস দেখবেন, ইউটিউব চ্যানেলে একটা ক্লাস দেখবেন, বিভিন্ন জায়গা থেকে দেখতে থাকলে আপনি নিজেকে প্রশ্ন করে দেখবেন, আপনার দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যেতে থাকবে, আপনাকেও শিখে যেতে হবে, এই শেখা আপনি শেষ নামাতে পারবেন না। বাট যদি একটা গাইডলাইনের মধ্যে থেকে আপনি এগোতে পারেন, দ্রুত ডেভেলপ করতে পারবেন। 10টা ক্লাস থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর। যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট বা রাইটিং রিলেটেড প্রবলেম ফেস করেন তাদের জন্য অনেক ইফেক্টিভ হবে এই ক্লাসগুলো। 20টা ক্লাস থাকবে প্র্যাকটিক্যাল ওরাল ডেভেলপমেন্টের জন্য, মুখের ফ্লুয়েন্সি নিয়ে আসার জন্য। এই ক্লাসে বসে আপনাকে কনভারসেশন প্র্যাকটিস করাবো, নিউজ পেপার ট্রান্সলেশন করাবো এবং স্পিকিং করাবো। সার্টেন টপিকের উপর আপনি প্রেজেন্টেশন দিবেন। আবারও বলছি, 2000 টাকা কোর্স ফি। যারা পারবেন একবারে দিয়ে দিবেন, তাহলে ফুল অ্যাক্সেস পাবেন। আর যারা পারবেন না, আপনি 1000 টাকা অ্যাডভান্স করেও পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন। এই দুইটা আমার নাম্বার। যারা ইন্ডিয়া থেকে আসেন তারাও গুগল পে বা ফোন পে করে ক্লাস করতে পারবেন। বই অর্ডার করতে এই নাম্বারে আপনারা নক দিতে পারবেন। আর যারা কোর্সে ভর্তি হবেন, 01997356957, 09386899196, এই দুইটা নাম্বারে আপনারা নক করলে আমার সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে পারবেন। এটা হচ্ছে কথা। ক্লাস রেকর্ড পিডিএফ ফাইল আমি দিয়ে দিব। আগামীকাল রাত 10টায় আপনারা 4th ফ্রি লাইভ ক্লাসে টাইমলি জয়েন করবেন। সো দ্যাটস অল ফর টুডে। আপনাদের ভিতরে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা বলতে পারেন। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।